আশা করি আমরা সবাই ভালো আছি। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আমরা আমাদের যে ট্রেনিং প্রসেস সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিও আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমরা এই ট্রেনিং সেশনে ১ম দিন আমরা যে আলোচনা করেছিলাম, ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 2nd ট্রেনিং ডেতে আমরা আলোচনা করেছিলাম ট্রেন্ড কনফার্মেশন নিয়ে। 3rd ট্রেনিং ডেতে আমরা আলোচনা করেছিলাম আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে এবং আজকে আমরা ওভারঅল আমাদের এনালাইসিস গুলো নিয়ে আবার একটা হাইলাইট করব। আর পাশ থেকে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে একটু ডিটেইলস আলোচনা করব। বিকজ অফ উইথ দ্য কম্বাইন্ড প্রসেস একজন সাকসেসফুল ট্রেডার তৈরি হয়। গতকালকে একটা বই পড়তেছিলাম, তো ওইটাতে একজন রাইটার লিখলেন যে আমেরিকাতে যে আপনার বোলিং খেলা হয় সেখানে যে এক ধরনের প্লেয়ার আছে যারা হচ্ছে আপনার খুব ভালো ব্যাটিং করে। এটা যদি আমরা আমাদের ক্রিকেট দিয়ে বলি তাহলে আমরা বলি হচ্ছে ধরেন একজন ভালো ব্যাটসম্যান যেমন তামিম ইকবাল, যিনি ভালো ব্যাটিং করেই আপনার হচ্ছে গিয়ে পুরা ম্যাচের গতিটা চেঞ্জ করে ফেলতে পারে। আরেক ধরনের আপনার হচ্ছে গিয়ে প্লেয়ার আছে যারা হচ্ছে আপনার খুব ভালো রান করে, দৌড়াইতে পারে। এটা ওই বোলিং এ খুব প্রয়োজন হয়। তো সেখানে আপনার হচ্ছে গিয়ে ওরা ভালো দৌড়ায় এবং ওইটার মাধ্যমে টিমে রান অ্যাড হয়। আর আরেকটা দল আছে যারা ভালো হচ্ছে গিয়ে আপনার কিপিং করে। হুম? তো এরা হচ্ছে বলের বা রান আপনার হচ্ছে গিয়ে সেভ করে, বা আপনার হচ্ছে গিয়ে ধরেন বাউন্ডারিতে আছে যারা ভালো ফিল্ডিং করে এরকম। তো উনি বললেন এরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ তাদের জায়গা থেকে। কিন্তু আপনি যদি ৩টা স্কিলই হয়, এই ৩টা স্কিল খুব রেয়ার। যেমন আমাদের সাকিব আল হাসান। ৩টা স্কিল একসাথে কিন্তু খুব রেয়ার। ভালো ফিল্ডার, ভালো বোলার, আবার ভালো হচ্ছে গিয়ে আপনার ব্যাটসম্যান। ৩ দিকেই হচ্ছে গিয়ে হাই। তো ইনি লিখলেন যে এদের ৩ জন একসাথে ৩টা কোয়ালিটি যাদের কাছে আছে তাদেরকে বলা হয় হচ্ছে ট্রিপল থ্রেট। আমরা যেরকম অলরাউন্ডার বলি সেরকম আপনার হচ্ছে ওইখানে বোলিং এ বলা হয় হচ্ছে আপনার ট্রিপল থ্রেট। তো ওটা বলে উনি এইটাই বুঝালেন, যদি আপনি ওভারঅল একজন ট্রেডার ৩টা বিষয় দক্ষতা থাকে, যে ৩টা অ্যানালাইসিস আছে, অ্যানালাইসিসে দক্ষতা থাকে এবং পাশে যদি রিস্ক অ্যানালাইসিসটা আমরা প্রপারলি করতে পারি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার আল্টিমেট প্রসেস যেটা হবে সেটা হচ্ছে একজন ট্রিপল থ্রেট বা একজন আপনার অপ্রতিদ্বন্দ্বী ট্রেডার তৈরি হবে, যেটা আমাদের বেসিকলি মেইন গোল এই ট্রেনিং সেশনের। কতদিন সময় লাগবে এটা বিগ ম্যাটার না। বিগ ম্যাটার হচ্ছে আমরা ইনস্টিটিউট থেকে যত সময় পর্যন্ত আমরা এটা না করতে পারি ততদিন পর্যন্ত আমরা প্রচেষ্টা ইনশাল্লাহ চালাতে থাকবো। হ্যাঁ, আমাদের এই প্রসেসে পরিবর্তন আসবে, নিউ ট্রেনার অ্যাড হবে, নিউ ট্রেনিং কনসেপ্ট অ্যাড হবে, ক্লাসের যে ধারাবাহিকতা আছে সেটা আরো চেঞ্জেস হবে। আমরা আশা করি ইনশাল্লাহ মার্চ মাস থেকে ট্রেনিং এর স্ট্রাকচারে আরো বেশ কিছু পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ট্রেনিং ইনস্টিটিউট করা আমাদের একটা ড্রিম, যেখানে আমরা চাই যে এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে গেইনার বা আমরা যারা হচ্ছে গিয়ে সাকসেসফুল যাতে হতে পারি এবং কম্বাইন্ড একটা এফোর্ট লাগবে। এটা ইনশাআল্লাহ আমরা তৈরি করতে চাই। আজকেও আমি আলোচনা করলাম যে ধরেন আপনি আমি একেবারে বহমান নদীর তীরে আছি, বহমান নদীর পাশে আছি। তো আমরা আ ওখান থেকে যত পরিমাণ পানি চাইলে নিয়ে আসতে পারি। কিন্তু আমার আপনার কাছে কোনো টুলস নাই সেই পানিটা নিয়ে আসার। আমি আপনি চাইলেও কিন্তু প্রচুর পানি নিয়ে আসতে পারব না। কারণ আপনার কাছে কিন্তু ওইরকম প্রিপারেশন নেই। আপনি শুধু হাত দিয়ে বা আপনার শরীর দিয়ে আপনি কিন্তু প্রচুর পরিমাণে পানি
নিয়ে আসতে পারবেন না বা মুখে করে খুব বেশি পরিমাণ পানি আনা সম্ভব না। এটা আনার জন্য টুলস লাগবে। এটা আনার জন্য আপনাকে সেই পরিমাণ প্রিপারেশন থাকা লাগবে। তাহলে পরে আপনি যেয়ে সেই নদী থেকে পানি কিন্তু নিয়ে আসতে পারবেন। এক্সাক্টলি ফাইন্যান্সিয়াল মার্কেটটাও সেম। আমরা আমরা আসলে দেশ হিসাবে খুব দরিদ্র একটা দেশ। যে দেশের মানুষ এভারেজ পিপল আসলে স্বপ্ন দেখে একটু ভালোভাবে বাঁচার। আমি আমাদের দেশের মানুষকে আমি খুব কম দেখেছি যারা আসলে বাইরে ভ্রমণ করতে চায়। আমি হচ্ছে গিয়ে আপনার শৌখিনতার জন্য। আমি আমাদের দেশের মানুষকে খুব কম দেখেছি যারা হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি নিয়ে একটু দেশের বাইরে ট্যুর করবে বা ইয়ার এন্ড এ যেয়ে একটু দেশের বাইরে বা দেশের বিভিন্ন স্থানে যাবে বা একটু রিসোর্টে যাবে। এটার সংখ্যা খুব কম। রেয়ার পিপল, ভেরি ফিউ পিপল এটা করতে পারে। আমাদের দেশে আমি দেখেছি মানুষজন আসলে ড্রিম লেভেলটাকে অনেক দূর পর্যন্ত আমরা চিন্তা করি না। আমরা একটা দরিদ্রতার মধ্যে জীবনযাপন করি। পাশাপাশি এখন জিনিসপত্রের দাম এবং সার্বিক সবকিছু মিলে যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে একটা মানুষ কিন্তু আ মধ্যবিত্ত যারা ছিল আগে, মধ্যবিত্ত শ্রেণী কিন্তু মধ্যবিত্ত থেকে আরো পুয়ার কন্ডিশন এ চলে এসেছে। অনেক মধ্যবিত্ত এখন কিন্তু আপনার হচ্ছে দরিদ্রতার লেভেলে জীবন কাটাচ্ছে। তো এই সময়ে একটা মানুষ যখন শুনবে, একটা মানুষ যখন জানবে এবং বুঝবে যে ফাইন্যান্সিয়াল ট্রেডিং নামের একটা অপশন আছে, যেটা আসলে শুধুমাত্র আপনি একটু চিন্তা করে দেখেন যে আমরা ফাইন্যান্সিয়াল ট্রেডিং মার্কেটটা ওপেন। আপনি আপ- আমি অনেক সময় দেশের বাইরে যাওয়ার জন্য আপনি একটু চিন্তা করে দেখেন। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড সে দেশের বাইরে যাবে এই কারণে সে প্রসেস করতে যেয়ে ৪-৫ লাখ টাকা খরচ করে ফেলছে। আ পাসপোর্টটা সাবমিট করে রেখেছিল আপনার হচ্ছে ইসেতে ওই আ এম্বাসিতে। সেই এম্বাসি সেটা ১ বছর পরে সেটা রিটার্ন দিয়েছে এবং তার কাছে এখন আর অপরচুনিটিস তাকে ক্যানসেল করে দিছে, রিজেক্ট করে দিছে, হ্যাঁ? সে এই যে হিউজ একটা অ্যামাউন্ট দিল, এই অ্যামাউন্টে আপনার এখন পর্যন্ত সে ওইটার সবটা ফিডব্যাকও পায়নি। এবং সে কিন্তু বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত গেইনার না, লুজার। যেতে চাচ্ছে কোথায়? দেশের বাইরে। কেন? বিকজ অফ হচ্ছে গিয়ে একটু আর্নিং করবে। দেশের বাইরে যেয়ে একটু ভালো থাকবে। অথচ আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে দেশে সে যাচ্ছে, সেই দেশের জন্য এই ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন, নিউ ইয়র্কের জন্য ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন, অস্ট্রেলিয়ার জন্য ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন, রাশিয়ার জন্য ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন, আমার আপনার জন্যও বিষয়টা কিন্তু সেম। তাহলে আপনি একটা বিষয় চিন্তা করেন, এত বড় একটা অপরচুনিটিস, এত চমৎকার একটা অপরচুনিটিস যেটা কিনা আমি আপনি সহ পৃথিবীর সকল দেশের জন্য সেম অপরচুনিটিস। অর্থাৎ এর জন্য আপনাকে নিউ ইয়র্ক যেতে হবে না। এর জন্য আপনাকে কিন্তু কো কোনো দেশে যেয়ে আপনাকে এরকম ফাইন্যান্সিয়ালি টাকা দিয়ে ডিপোজিট করে তারপরে ১ বছর ধরে অপেক্ষা করে তারপর মার্কেটে এন্ট্রি নিতে হবে। বিষয়টা কিন্তু এরকম না। এখানে কিন্তু আপনি চাইলে নিজের ইচ্ছামতো অপরচুনিটি নিয়ে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। তাহলে এটা কত বড় সম্ভাবনা! একটু ঠান্ডা মাথায় আমরা ভাবি যে আমরা যেখানে আমাদের দেশের মানুষ দেশের বাইরে যাবো শুনলে পাগল হয়ে যাই। আমরা যদি একবার শুনি যে আমেরিকা যাবো, আমেরিকা যাওয়ার সুযোগ আসছে, আমরা যদি শুনি কানাডা যাওয়ার সুযোগ আসছে, আমরা জায়গা জমি বিক্রি করে সর্বস্বটুকু দিয়ে আমরা কোনমতে যেয়ে ওইখানে বডি নিয়ে যেতে চাই। কেন? বিকজ অফ ওইখানে গেলে আমরা এবং এটা করতে যেয়ে কত মানুষ, কত থ্রেটস লাইফ রিস্ক এর ওয়ার্ক করে এবং আমরা কিন্তু জানি এটা। অসংখ্য মানুষ আর দেশে কখনো ফিরা হয় না। এই যে সে দেশের বাইরে গেল, একটা সময় দেশের বাইরে না যেতে পেরে পৃথিবীর বাইরেই চলে যেতে হয়। এরকম ঘটনা আমরা কিন্তু শুনেছি। সে কেন যেতে চাচ্ছে? ওইখানে একটু ভালো থাকবে তাই। তো সেই একটু ভালো থাকাটা আমরা একেবারেই চাইলে হাতের মুঠোয় আপনার আমার কাছে যে ফোনটা আছে, আপনার আমার কাছে যে টেকনোলজিটা আছে, যেটাকে আমরা এখন স্ক্রল করে কাজে লাগাই, সময় নষ্ট করি, যেটাতে আমরা হচ্ছে গিয়ে আপনার ফেসবুকিং করে সময় নষ্ট করি, ইউটিউবিং করে সময় নষ্ট করি। সেটা থেকে আপনি আমি চাইলে যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারেন। একটু জাস্ট ইমাজিনেশন করেন এটা কেমন একটা বিষয়। তবে এইটাও মাথায় রাখা লাগবে যেহেতু আপনার হচ্ছে গিয়ে এটা করতে হবে, সেহেতু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এটার জন্য সেম থিং আপনাকে শিখতে হবে কিছু বিষয়। আপনাকে প্রয়োজন হচ্ছে কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা। একটু ঠান্ডা মাথায় ভাবেন। তাহলে একটা মানুষ ৳১০,০০,০০০ খরচ করে, ৳১৫,০০,০০০ খরচ করে, ৳২০,০০,০০০ খরচ করে একটা মানুষ দেশের বাইরে যাবে।
তারপর সেখান থেকে সে আর্নিং করবে। আর এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনি নিজেকে যদি এডুকেটেড করতে পারেন, পারফেক্টলি এডুকেশন এর সাথে কানেক্টেড থাকতে পারেন, তাহলে এখান থেকেও আপনি আপনার অ্যাজ মাচ এস আর্নিং এখান থেকে করে নিতে পারেন। এবং এই মার্কেটটা ম্যানিপুলেশন এর বাইরে। এখানে ডোনাল্ড ট্রাম্পকে আলাদাভাবে দেখা হয়, নরেন্দ্র মোদীকে আলাদাভাবে দেখা হয় এবং আমার দেশের আপনি, আমি, আমাকে একেবারে অজপাড়াগায় বসে আছি, এই কারণে আমাদেরকে আলাদাভাবে দেখা হয়। বিষয়টা এরকম না। এটা এমন একটা মার্কেট, যে মার্কেটটা আপনার জন্য, আমার জন্য যেমন, সারা পৃথিবীর সকল সফল ব্যবসায়ীদের জন্যও তেমন। ধনীদের জন্য যেমন, তেমনই। এটা কিন্তু ১৯৯০ সালের আগে এমন ছিল না। ১৯৯০ সালের আগে এটা শুধুমাত্র অনলি ফিউ কিছু রিচ পিপলদের জন্য, রিচ ফ্যামিলির জন্য, রিচ অর্গানাইজেশনের জন্য ছিল। কিন্তু ইন্টারনেটের এই বিপ্লবের কারণে এটা কিন্তু এখন এভেইলেবল। এখন কিন্তু ইন্টারনেটের বিপ্লবের কারণে এটা এখন আমাদের জন্য অপরচুনিটিস হয়ে আসছে, আপনার আমার জন্য। এখন এই অপরচুনিটিসটা একটু রিস্কি হয়ে যায়। যেকোনো বিষয়ই রিস্কি হয়ে যায় যদি আপনি শুধু না জানেন। না জেনে এই মার্কেটটাতে যারা এন্ট্রি নেয় বা যারা হচ্ছে আসার চেষ্টা করে, তারা কিন্তু একটা লং টাইম সাফার করে। এখানে অনেকেই আছেন আমি দেখতেছি, যাদের ট্রেডিং করার এক্সপেরিয়েন্স আছে। কিন্তু এই ট্রেডিং করার এক্সপেরিয়েন্স নিতে যেয়ে তেনারা, এবং ইনফেক্ট আমরাও অনেক পেইন কিন্তু আমাদেরকে নিতে হয়েছে এবং এখনো নিতে হচ্ছে। কেন? বিকজ অফ আমাদের দেশে তো স্ট্রাকচার নাই এডুকেশন নেয়ার। আমরা টুকটাক কিছু এডুকেশন নেই, কিন্তু এক্সাক্টলি এইটা যে সব কোর্সকে সাপোর্ট করে কিনা সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। কারণ ওইভাবে কোর্স করে যে কেউ কোনো এডুকেশন নিয়েছি, বিষয়টা এমন হয়নি। কেউ হয়তোবা ২ টা বিষয় আমাদের সাথে আলোচনা করেছে। কেউ হয়তোবা ৪ টা বিষয় আমাদের সাথে আলোচনা করেছে। ২-৪ টা বিষয় দিয়ে আমরা কিছু ইনকামও হয়তোবা করেছি। এটাও সত্য। কিন্তু সেই ইনকামটা আমরা সাস্টেইন করাতে পারিনি। কেন? কজ অফ হচ্ছে গিয়ে আমরা সাস্টেইন করাতে গেলে পারে যে জিনিসটা বা যে বিষয়টা আমাদের জন্য প্রয়োজন, সেটা আমরা করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে বেসিক স্টেপ বাই স্টেপ লার্নিং। স্টেপ বাই স্টেপ লার্নিং করার পর আমাদের হচ্ছে সেটা নিয়ে আপনার হচ্ছে টেস্টিং চালানো, টেস্ট করা, ব্যাক টেস্ট করা, নিজেদের কাছে হচ্ছে ডেমো প্র্যাকটিস করা। তারপরে সে প্র্যাকটিস করার পর আবার কারো কাছে এক্সাম দিয়ে সেই এক্সামে একটা নির্দিষ্ট লেভেলে যেয়ে আপনাকে সেটা অতিক্রম করা। অতিক্রম করার পরে আপনার হচ্ছে রিয়েল ট্রেড করা, এবং রিয়েল ট্রেড করার সময় আপনার সাথে কেউ না কেউ এনালাইসিস দিয়ে, কেউ না কেউ আপনার সাথে আপনার পাশে থেকে গাইড করা। এই ৪ থেকে ৫ টা বিষয় আমরা কিন্তু একসাথে কখনোই করিনি। দ্যাট ইস হোয়াই যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে আমরা মাঝে, মাঝে প্রফিট করলেও একটা নির্দিষ্ট জায়গা, মানে কোনো একটা স্পেসিফিক জায়গা থেকে না, হঠাৎ করে একটা জায়গা থেকে শুরু হয়ে গেছে। এবং এই হঠাৎ করে একটা জায়গা থেকে শুরু হয়ে যাওয়াতে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনটা যে শুরু, কোনটা যে আপনার শেষ, এত বিশাল মার্কেট, যেটা হচ্ছে আমার আপনার জন্য, আমার আপনার দেশের সাইজের তুলনায় হচ্ছে গিয়ে আপনার প্রতিদিন, যার দেশে আমাদের দেশকে ৩৫০ বার আপনার হচ্ছে ট্রেড হয়। আমাদের দেশের রিজার্ভ যেখানে প্রতিদিন ৩৫০ বার ট্রেড হয়, সেই মার্কেটের সাইজে আমি আপনি কিন্তু হাবুডুবু খেতে থাকি। অ্যান্ড দ্যাট ইস হোয়াই আমরা এই সিচুয়েশন থেকে বের হতে পারি না। এই সিচুয়েশন থেকে বের হতে হলে যে স্টেপ বাই স্টেপ এডুকেশন নেওয়া প্রয়োজন, সেই স্টেপ বাই স্টেপ এডুকেশন নেয়ার জন্য বা প্রসেসটা স্টার্ট করার জন্য আমরা ইনস্টিটিউট বেসিসে এই কাজটা করছি। যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বা করছেন, তাদের সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিষয়গুলা আমরা একাধিকবার শোনার পরেও আবারও মনে করিয়ে দেয়া, কজ অফ একই বিষয় একাধিকবার শুনলে ডিফারেন্ট ভাবে আমি আপনি শুনবো এবং সেটাকে ইউটিলাইজ করা আমাদের জন্য প্রয়োজন। আমি যে জিনিসটা আমি আপনাদেরকে বলব, যারা দক্ষ ট্রেডার আছেন তারাও শুধুমাত্র চার্টের দিকেই সময় দিয়ে আমরা সবকিছু পেয়ে যেতে চাই, ইট ইস চ্যালেঞ্জিং। আমাদেরকে লাইফের একটা ব্যালেন্স করতে হবে। যারা আমরা হচ্ছে এখানে প্রফেশনালে আছি, যারা শুধুমাত্র ট্রেড করি, তাদের জন্য আমি বলব লাইফ, তাদের জন্য আমি বলব ফ্যামিলি, পাশাপাশি হচ্ছে সোশ্যাল এক্টিভিটিস। শুধু তাই না, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি নিজে ফান্ডামেন্টালি সাউন্ড থাকা, পৃথিবীর বিভিন্ন দেশের খোঁজ খবর রাখা, এগুলা বিষয়ও অত্যন্ত জরুরি। এগুলা সবকিছু মিলে আপনি যদি নিজেকে প্রিপেয়ার্ড করতে পারেন, দেন ইউ ক্যান ডু অর বি এ গুড ট্রেডার। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেটে অ্যানালাইসিস কয় ধরনের হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যথারীতি আমাদের আজকের এই প্রোগ্রামকে স্পন্সর করেছে একটা ওয়েল নোন এবং রিনোউন ব্রোকার, যারা এসটিপি লাইসেন্স নিয়ে এবং স্ট্যান্ডার্ড লাইসেন্স নিয়ে আমাদের সাথে আছে।
আমাদেরকে এই সেফটিটুকু দিচ্ছে যে আমরা ব্রোকার পক্ষে আছি ট্রেডারদের। ট্রেডারদের পক্ষে থেকে এই ব্রোকার, এবং পাশাপাশি যে লাইসেন্স গুলা বিজনেস করার জন্য অলরেডি নিয়েছে সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, সাইপ্রাস থেকে, তাছাড়াও আরো ২ টা অফশোর লাইসেন্স আছে। এগুলো আমরা আরো ডিটেইলস জেনে নিতে পারবো আমাদের ওয়েবসাইটে যেয়ে। তো এনালাইসিস বিষয়টা মূলত কি? এনালাইসিস বিষয়টা হচ্ছে আপনি একটা বিষয় সম্পর্কে এনালাইসিস করতে গেলে পরে আপনাকে বেশ কতগুলো বিষয়, সূক্ষ্ম বিষয় জানা প্রয়োজন হয়। আমরা মোস্ট অফ দ্যা পিপল এনালাইসিস বলতে শুধুমাত্র একটা নিউজ আমরা দেখি আর মনে করি আমি হচ্ছে গিয়ে কমপ্লিট এনালাইসিস করে ফেলছি। আমি শুধু চার্টের দিকে তাকাই, চার্টের একটু অবস্থা দেখি আর আমি মনে করি আমি একটা এনালাইসিস করে ফেলছি। আমি কোনোভাবেই জানিই নি সারা পৃথিবীর ট্রেডাররা কি চিন্তা করছে। আমি আমার মনের চিন্তা দিয়ে, আমি আমার মনের মাধুরী মিশিয়ে আমি হচ্ছে গিয়ে ট্রেড করতে যাই। ব্রাদার, মনের মাধুরী মিশিয়ে কবিতা লেখা সম্ভব, মনের মাধুরী নিয়ে ছোট কোনো গল্প লেখা সম্ভব। কিন্তু মনের মাধুরী মিশিয়ে আমার আপনার জন্য ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেড করা সম্ভব নয়। ট্রেড করার জন্য আপনি মনের মাধুরী মিশিয়ে ট্রেড করলে হবে না। ট্রেডের জন্য আমাকে আপনাকে সূক্ষ্ম বিষয়গুলা নিয়ে বিশ্লেষণ করার ক্যাপাসিটিও থাকা লাগবে। যদি আপনি বিষয়গুলোকে সূক্ষ্মভাবে ডিটেইলস করতে না পারেন, বিশ্লেষণ করতে না পারেন, ততদিন পর্যন্ত আপনি ট্রেডে আসবেন না। আপনি তার চেয়ে ভালো হয়, এইটা ভালো না যে আপনি ট্রেডে এসে ৳১০,০০০ লস করার চেয়ে আপনি হচ্ছে জানতে যেয়ে একটু সময় নেন। আপনি এনালাইসিসটা প্রপারলি একটু বোঝেন। বিশ্লেষণ মানে কি? এনালাইসিস এর বাংলা হচ্ছে বিশ্লেষণ। অর্থাৎ একটা বিষয়কে সূক্ষ্ম বা ডিটেইলস বিষয়গুলাকে কানেক্টেড করে একটা ইকুয়েশনে আসা। একটা ইকুয়েশনে এসে সেই অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে ডিসিশন নেয়া। এনালাইসিস আমরা কেন করি? কজ অফ সেটার জন্য আমরা ডিসিশন নেই। বাট মোস্ট অফ দ্যা পিপল এখানে যারা উপস্থিত আছেন সম্মান রেখে বলছি, আমরাও ট্রেড করি অনেকদিন ধরে। কিন্তু এনালাইসিস বলে কোনো শব্দ আমরা আসলে যাই না। আমরা কি করি? আমরা চার্টের দিকে তাকাই। চার্টের দিকে তাকায় আমাদের মনে হয় যে এই প্রাইস থেকে এরকম হইতে পারে, এবং তারপরে আমরা একটা ট্রেড নিয়ে নিই। আমরা ২ বার ৫ বার প্রফিট করি, ১০ বার প্রফিট করি, ১ মাস প্রফিট করি, ২ মাস প্রফিট করি, ৩ মাস প্রফিট করি। দিনের শেষে যাইয়া দেখা যায় বছরে কোনো একটা সময় যেয়ে আমাদের সেই প্রফিট গুলা আবার আমাদের কাছ থেকে মার্কেট ছিনিয়ে নিয়ে যায়। কেন? কজ অফ আমরা বিশ্লেষণ তো করিই নি, ওই যে মনের মাধুরী মিশিয়ে ট্রেড করতে যাই। এটা করা যাবে না। আমাদেরকে ট্রেড করতে গেলে অবশ্যই এনালাইসিস করতে হবে। আপনার যদি মনে হয় যে না ভাই আমি এনালাইসিস করতে পারছি না, তাহলে আপনি প্রয়োজনে এনালাইসিস করতে পারে এরকম কারো সহযোগিতা নেন। এনালাইসিস করতে পারে এরকম কোনো ম্যানেজার নিয়োগ দেন। ডু ইট, নো প্রবলেম। কজ অফ আপনি যদি একজন বিজনেসম্যান হিসেবে চিন্তা করেন, একজন বিজনেসম্যান যেরকম হচ্ছে গিয়ে আপনার ম্যানেজার নিয়োগ দেয়, আপনি ওরকম ম্যানেজার নিয়োগ দিন। সবচেয়ে বেটার হচ্ছে নিজে আগে বিষয়গুলা সম্পর্কে জানা। এরপর প্রয়োজনে সেগুলা নিয়ে আপনার একটা জায়গায় লিখিত করা। লিখিত করে তারপর সেগুলা নিয়ে আপনি হচ্ছে বিশ্লেষণ করার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হন। ইট ইস আ গুড থিং। আর যারা নিউ আছি আমরা তাদের জন্য বলব, আপনি অবশ্যই এই বিষয়গুলা কমপ্লিট করার মাধ্যমে তারপর হচ্ছে আপনি ডেমো প্র্যাকটিস করবেন। করে তারপর হচ্ছে রিয়েল ট্রেড এ আসবো আমরা। তাহলে এনালাইসিস কয় ধরনের হয়? ৩ ধরনের এনালাইসিস হয়। নাম্বার 1 টেকনিক্যাল, নাম্বার 2 ফান্ডামেন্টাল, নাম্বার 3 সেন্টিমেন্ট। যারা এই ৩ টা এনালাইসিসকে পারফেক্টলি করতে পারে এবং ৩ টা এনালাইসিস পারফেক্টলি করে তারপরে হচ্ছে আপনার ট্রেডিং করে বা ট্রেডে আসে, তাদেরকে আমরা বলতে পারি যেরকম অলরাউন্ডার অথবা ট্রিপল থ্রেট। তো এইটা করার জন্য আমাদের বা স্কিলটা নেয়ার জন্য একেবারে সহজ ওয়ে হচ্ছে জাস্ট একটু নিজেদেরকে পড়াশোনার সাথে বা নলেজের সাথে কানেক্টেড করা। পড়াশোনার প্রতি আগ্রহ থাকা এবং জানার প্রতি আগ্রহ থাকা। বিলিভ মি, এইখানে জানা মানে জানা ইকুয়াল টু হচ্ছে আপনার আর্নিং। বাংলাদেশের আমরা বর্তমানে যে সেক্টর গুলার সাথে কাজ করতেছি, সেখানে জানা থেকে যতটুকু আর্নিং সম্ভব, এখানে জানা থেকে তার থেকে অনেক বেশি আর্নিং করা পসিবল উইদিন এ ভেরি শর্ট স্পেন অফ টাইম। তবে এখানে নলেজটাও নিতে হবে। কারণ আপনি যখন ট্রেড করতে আসতেছেন, একই সময়ে আমেরিকার কোনো
ট্রেডারও এখানে ট্রেড করতে আসতেছে। অস্ট্রেলিয়া থেকে কোনো ট্রেডারও ট্রেড করতে আসতেছে এবং উনি কিন্তু এডুকেটেড এবং উনি কিন্তু এনালাইসিস এর মাধ্যমে উনি উনার পুরা ফার্ম নিয়ে এনালাইসিস করে উনি ট্রেড করতেছেন। সো আমাদেরকেও অর্গানাইজড ভাবে এনালাইসিস করে ট্রেড করতে হবে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আজকে। কিন্তু অন্যান্য এনালাইসিস গুলা নিয়ে একটু টুকটাক কথা বলে নিচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে হিউম্যান বিহেভিয়ার নিয়ে অ্যানালাইসিস ওয়ান কাইন্ড অফ। হিউম্যান বিহেভিয়ার হচ্ছে এমন একটা কমন কমন থিংস আমরা একই কাজ বারবার যেকোনো কারণে করে ফেলতে পারি। রিপিটেটিভ কিছু বিহেভিয়ার আছে আমরা যে কাজগুলা করি। একই একই ভুল, একই কথা, একই কাজ। হ্যাঁ? আমরা হচ্ছে গিয়ে দেখবেন বারবার অটোমেটিক্যালি করে ফেলি। অনেক সময় একই গান আমরা বারবার গেয়ে ফেলি। অনেক সময় হচ্ছে গিয়ে একই আচরণ আমরা হচ্ছে গিয়ে করে ফেলি। এই যে আমরা একই কাজ বারবার করি, একই ঘটনা আমরা বারবার ঘটাই। এই কারণে আমরা যখন ট্রেডে আসি, তখন ট্রেডে আসলেও আমরা প্রাইস দেখে একই কাজ বারবার করে ফেলি। যেমন আমাদের মধ্যে কিছু ধারণা কাজ করে যে প্রাইস যেহেতু আজকে এতটুকু মুভমেন্ট করেছে আর করবে না, তাহলে এখান থেকে মার্কেট নিচে নামবে। তাহলে এই যে আমার ধারণা, এই ধারণা থেকে শুরু করে নিয়ে আমি হচ্ছে একটা অ্যাকশন নেই। আমি আমার ধারণা থেকে যে অ্যাকশন নিলাম, যখন এটা accumulative অ্যাকশন হয়, অর্থাৎ আমার ধারণাটা যদি কোনো কারণে, যে কোনো কারণে হোক পৃথিবীর অধিকাংশ ট্রেডারদের সাথে মিলে যায়, তাহলে অ্যাকশনটা সমসাময়িক অ্যাকশন হয়। আমরা মোস্ট অফ দ্যা টাইম এই কারণে হচ্ছে গিয়ে যখন আমরা প্রফিট করি, তখন আমরা এই কারণে প্রফিট করতে পারি। কিছু প্রফিট আমরা তখন দেখি। কিন্তু যেহেতু আমরা এনালাইসিস করে ট্রেড নেইনি, তাহলে কতটুকু প্রফিট আমাদের নিতে হবে, ওইটুকু আমাদের টার্গেটে থাকে না। না থাকার ফলে অল্প একটু সামান্য প্রফিট নিয়ে অনেক সময় ট্রেড থেকে বের হয়ে যাই, অথবা অনেক সময় ভুল জায়গায় আমরা কিন্তু ট্রেড নিয়ে ফেলি। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা মূলত হচ্ছে এই পিপল বিহেভিয়ার সেম থাকার কারণে একই প্রাইজে, যেমন আমরা গত ২ দিন ট্রেড করেছি যে সাপোর্টে, একই সাপোর্টে প্রাইসটা বারবার এসেছে। প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার ট্রেন্ডকে পারফেক্টলি ফলো করেছে। এই যে প্রাইস একই প্রাইজে বারবার এসে সেখান থেকে রিঅ্যাক্ট করেছে বা একই প্রাইজে একাধিকবার রিঅ্যাক্ট করেছে। এর যে পিছনের ঘটনা সেটা নিয়ে যে এনালাইসিস, সেটাই হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস। এর মধ্যে থাকে প্রাইস অ্যাকশন, চার্টে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে মার্কেট। পাশাপাশি আমরা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি, যেমন মুভিং এভারেজ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা হচ্ছে ট্রেন্ডস নিয়ে আলোচনা করেছি। মুভিং এভারেজ দিয়ে কিভাবে আমাদের ট্রেন্ড কনফার্মেশন করতে হয় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। পাশাপাশি পসিবল এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট গুলা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো এগুলা সবকিছু মিলিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা এখন যে পর্যন্ত আলোচনা করছি এটার অনেক অ্যাডভান্স ভার্সন নিয়ে আমরা ইনশাআল্লাহ ইন ফিউচার ক্লাসগুলাতে কানেক্টেড থাকবো। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেগুলাতেও কানেক্টেড থাকার। সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে সে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ও করলাম, টেকনিক্যাল অ্যানালাইসিস ও করলাম। কিন্তু করার পরেও আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে ফান্ডামেন্টাল নিউজ গুলা দেখলাম, টেকনিক্যাল নিউজ গুলা দেখলাম। এনালাইসিস করলাম না, বাস দেখলাম। দেখে এবার আমরা একটা অ্যাকশন নিলাম। এই যে আমরা অ্যাকশনটা নিলাম, অ্যাকশনটা যেভাবে নিলাম, যেটা চিন্তা করে নিলাম, এইটাই হচ্ছে গিয়ে আমার সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টটা কি, সামষ্টিক সেন্টিমেন্ট আসলে কি? সেটার উপরে ডিপেন্ড করে মার্কেট হচ্ছে মুভ করে। আপনি যেটা হচ্ছে করি, সেন্টিমেন্টের ডিসিশন নেয়ার পর সেটার উপরে মার্কেট মুভমেন্ট হয়। মার্কেট মুভমেন্টটা কখনোই হচ্ছে গিয়ে ওভারঅল সেন্টিমেন্টের বাইরে হয় না। ওভারঅল সেন্টিমেন্ট যেটার পক্ষে হয়, মার্কেট সেই পক্ষে যায়। অথবা ওভারঅল সেন্টিমেন্ট তৈরি করার মাধ্যমে পিপল যে অ্যাকশনটা নেয়, সেই অ্যাকশনের কারণে মার্কেট মুভ করে। ওই সেম বইতে পড়তেছিলাম, না সরি, দা 10 এসেনশিয়াল অফ ফরেক্স ট্রেডিং। এইটার মধ্যে যে রাইটার লিখতেছিলেন যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাংক, সেই ব্যাংকে আপনার হচ্ছে $400 মিলিয়ন ট্রেড হচ্ছিল। তো সেই ট্রেডে তারা আপনার হচ্ছে গিয়ে এক পর্যায়ে দেখা গেল যে ওই ব্যাংক আপনার অনেক বড় একটা ফান্ড লস করে। লস করার পর অস্ট্রেলিয়ার যে সিকিউরিটি এক্সচেঞ্জ আছে তারা এসে আসলে মূলত গবেষণা করে যে কারা এর পিছনে দায়ী ছিল। তো দেখা গেল যে আপনার এই ঘটনাটা ঘটানোর পিছনে খুব বেশি না, আপনার হচ্ছে ৪ থেকে ৫ জন ট্রেডার আপনার হচ্ছে গিয়ে সেখানে জড়িত ছিল। তো উনি উনার ওই পুরো স্টোরি শেষে এটাই লিখলেন যে মার্কেটে আসলে কারা ট্রেড করে? ব্যাংক? নো। মার্কেটে আসলে কারা ট্রেড করে? বড় সেন্ট্রাল আপনার হচ্ছে গিয়ে বড় আপনার হচ্ছে ফান্ড ম্যানেজার্স?
নো। মার্কেটে কারা ট্রেড করে? কমার্শিয়াল ব্যাংকস? না। মার্কেটে কারা ট্রেড করে? গভর্নমেন্ট? নো। তাহলে মার্কেটে কারা ট্রেড করে? ইন্ডিভিজুয়াল পারসন। অর্থাৎ আমি, আপনি, আমরা। তাহলে আমরা যে ইন্ডিভিজুয়াল পারসন, এই আমরা হচ্ছে ট্রেড করি। আমাদের যে টোটাল সাইকোলজিটা আছে, সেই সাইকোলজির উপর ডিপেন্ড করে আমরা যে অ্যাকশনটা নেই, সেই অ্যাকশনটাই হচ্ছে মূলত আমরা মার্কেটকে মুভ করাই। তো এই যে অ্যাকুমুলেটিভ সাইকোলজি, এই সাইকোলজিটা মার্কেটের উপর অনেক ইমপ্যাক্ট করে। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন, আমাকে অনেকেই এরকম করে বলে, "কি ব্যাপার? নিউজ দেখলাম হচ্ছে গিয়ে একরকম আসছে, কিন্তু মার্কেট যাচ্ছে হচ্ছে গিয়ে আবার আরেক দিকে।" কেন এটা হয়? এটা হওয়ার পিছনে অনেকগুলা কারণ কাজ করে। এর মধ্যে একটা কারণ কাজ করতে পারে যে বায়াররা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পর আর কিনতে তারা আগ্রহী না। যখন কিনতে আগ্রহী না হয়, নিউজ বলতেছে এখন কেনার সময়, কিন্তু বায়াররা তো কিনতে আগ্রহী না। তাইলে ঘটনাটা কি ঘটবে? বায়াররা যদি কিনতে আগ্রহী না হয়, তাহলে সে সময় আপনার হচ্ছে সেলাররা মার্কেটে চলে আসবে এবং সেলাররা মার্কেটের কন্ট্রোল নিয়ে নিবে। তাহলে যাওয়ার কথা ছিল আপনার বায়ে, কিন্তু মার্কেট সেলে চলে গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। একই ঘটনা ঘটতে পারে আপনার হচ্ছে সেলারদের ক্ষেত্রে। যে এখন সেলাররা বা বেয়াররা টায়ার্ড হয়ে গেছে। ওরা আর হচ্ছে বা ক্যাপাসিটি নাই। ওরা আর সেল করবে না। তো এই সময় কি করবে? এই সময় হচ্ছে গিয়ে আপনার বুলস যারা আছে তারা মার্কেটে চলে আসবে। অথচ মার্কেটের নিউজ কিন্তু ছিল আপনার হচ্ছে গিয়ে সেলে। মাঝে, মাঝে তো আমার এমনও মনে হয় যে মার্কেটের যে নিউজ আসছে সেই নিউজের ইমপ্যাক্ট আগেই হয়ে যায়। নিউজ হওয়ার পরে মার্কেট উল্টা দিকে রিঅ্যাকশন করা শুরু করে। তো এগুলা কেন ঘটে? এগুলা ওভারঅল আপনার হচ্ছে গিয়ে সেন্টিমেন্ট এর উপরে ডিপেন্ড করে। তবে এই সেন্টিমেন্ট আপনি তো জনে, জনে যেয়ে জানা এটা আমার আপনার পক্ষে পসিবল না। তবে কিছু রিপোর্ট আছে যেগুলা যার মধ্যে কট রিপোর্ট আছে যেগুলার মাধ্যমে আমরা হচ্ছে মার্কেটে পিপল সেন্টিমেন্ট কিছুটা ধারণা করতে পারি। ফরেক্স ফ্যাক্টরিতেও কিছু আপনার হচ্ছে গিয়ে সেন্টিমেন্ট সম্পর্কে কিছু ধারণা দেয়া থাকে বা সাইট গুলাতে আমরা কিছু ধারণা পাই। বা আপনি যদি accumulatively মার্কেটে কন্টিনিউয়াসলি থাকতে থাকেন তাহলে আপনি এটা কিন্তু একটা সময় উপলব্ধি করবেন। এই সেন্টিমেন্ট এনালাইসিসটা অনেক লঙ্গার টাইমের বিষয়। এইটা এনালাইসিস করতে পারাটা আপনার হচ্ছে গিয়ে এর জন্য মার্কেটে অনেক লম্বা সময় ধরে থাকতে হয়। থেকে মার্কেটকে ফিল করতে হয়। এটা ফিল এর বিষয়। তো এটা আস্তে, আস্তে আপনার হচ্ছে গিয়ে গ্রো করবে। পাশাপাশি টেকনিক্যাল এনালাইসিস বা ফান্ডামেন্টাল এনালাইসিস যখন আমরা জানবো, ২ টাকে আমরা পারফেক্টলি accumulation করতে পারবো, তখন সেন্টিমেন্ট এনালাইসিস সম্পর্কে কিছু ধারণা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। তো ফান্ডামেন্টাল বেসিক ফ্যাক্টস হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যুটা কিন্তু অনেক ব্রডার, অনেক বিগ। কেমন? একটা স্টক এর ক্ষেত্রে আপনি ধরেন একটা হচ্ছে গিয়ে আপনার কোনো দেশের আপনার বা কোনো একটা আম কোম্পানির আপনি হচ্ছে শেয়ার কিনবেন। তো কোনো একটা কোম্পানির শেয়ার যদি আপনি কিনতে চান, তাহলে সেই কোম্পানিটা সম্পর্কে আপনার জানতে হবে। আপনি খুব সিম্পলি চিন্তা করেন ওই কোম্পানিটার যেকোনো ধরনের পরিবর্তন। কি? ওই কোম্পানিটা যদি প্রোডাকশন ভালো করে, ওই কোম্পানিটার যদি বিজনেস ভলিউম ভালো হয়, ওই কোম্পানিটার যে পরিকল্পনা আছে সেটা যদি ভালো হয়, ওই কোম্পানির যদি আপনার ডিভিডেন্ডস দেয়া ভালো হয়, অর্থাৎ সম্ভাব্য যে লভ্যাংশ দেয়া সেটা যদি ভালো হয়, ওই কোম্পানিটা যদি আপনার হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে তাদের যে এমপ্লয়ি নিয়োগ যদি বেশি দেয় বা কোনো কারণে যদি আপনার হচ্ছে গিয়ে আম এমপ্লয়ি নিয়োগের সেলারি যদি বাড়ে অথবা হচ্ছে গিয়ে সেখানে যে এমডি ছিল, সেই এমডি যদি আবার আ নতুন কোনো হচ্ছে গিয়ে আপনার এমডি আসে বা নতুন কোনো চেয়ারম্যান আসে যারা খুব সম্ভাবনাময়, তাহলে কিন্তু কোম্পানিটার স্টকের ভ্যালুটা ইনক্রিজ করতে থাকে। মাঝে, মাঝে বিভিন্ন কারণে ভিন্ন কারণে আ ডিফারেন্ট কারণে ভিন্ন ইস্যুতে সেটা বাড়তে পারে সেটা ডিফারেন্ট। কিন্তু ইন জেনারেল ইস্যুতে এই ঘটনাগুলোর কারণেই আপনার হচ্ছে গিয়ে বাড়ে। যেমন এই কথাটা বললাম যে কারণে সেটা হচ্ছে গিয়ে আপনার রিসেন্টলি এলন মাস্কের একটা স্পিচ দেখলাম। একজন তাকে জিজ্ঞাসা করতেছে যে, "আচ্ছা আপনি বলেন তো যে আ আপনার শেয়ারে আমি কেন ইনভেস্টমেন্ট করব? টেসলার শেয়ারে আমি কেন ইনভেস্টমেন্ট করব? আমি মার্সিডিজ বেঞ্জে ইনভেস্টমেন্ট না করে টেসলায় কেন ইনভেস্টমেন্ট করব?" তখন খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার দিল উনি যে, "আমি তো এই কথাটা বলতে টায়ার্ড হয়ে গেছি।" কি? যে আমার টেসলা শেয়ারে এখন বিনিয়োগ করার দরকার নাই। টেসলা শেয়ারের ভ্যালু অনেক হাই আছে। তোমরা টেসলা শেয়ারে বিনিয়োগ করো না। কিন্তু মানুষজনকে এত না বলার পরেও কেন জানি টেসলার শেয়ারই কিনে। আমি জানি না কেন কিনে। তার মানে তার উত্তরটা কিন্তু এইরকম হয়নি যেটা আপনার পিপল কে কনভিন্সড করবে যে আপনি এই কারণে টেসলা আমি তো ভাবলাম যে হয়তোবা এই ধরনের অ্যান্সার দিবে। যে টেসলা এই কারণে ভালো করবে, টেসলা ওই কারণে ভালো করবে। নো, সে এটা নিয়ে কোন কথাই বলল না। ড্যাম কেয়ার। তার কথা হচ্ছে যেটা যে আমি তো বরঞ্চ পিপল কে না বলি যে আপনাদেরকে টেসলার শেয়ারে ইনভেস্টমেন্ট করার দরকার নাই। তারপরেও টেসলার শেয়ারে মানুষ কেন যেন ইনভেস্টমেন্ট করে। রিজনটা আমরা কিন্তু সবাই ক্লিয়ার।
রিজনটা হচ্ছে এর পিছনে এলন মাস্কের মতো একজন বিগ ফিগার আছে। এলন মাস্কের মতো বিগ ফিগার থাকাতে উনি যে একটা ক্রেজ, উনি যে আপনার হচ্ছে গিয়ে একটা সোশ্যাল ক্রেজ, এই কারণে কিন্তু ওনার স্টকের ভ্যালু, অর্থাৎ ওনার ক্ষেত্রে মূলত আপনার হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ইস্যুর বাইরে পাবলিক সেন্টিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে টেসলার শেয়ারকে আজকে এই পর্যন্ত নিয়ে নিয়ে এসেছে। কিন্তু ইন জেনারেল সিচুয়েশন এ একটা শেয়ারের ভ্যালু এই সকল সবকিছু বিষয় সবকিছু বিষয় মিলিয়ে তারপর হচ্ছে একটা শেয়ারের ভ্যালু কিন্তু ইনক্রিজ করে। একইভাবে যদি একটা দেশের কারেন্সির ক্ষেত্রে আপনি চিন্তা করেন তাহলেও সেম। ওই দেশের প্রোডাকশন কিরকম হলো, ওই দেশের এমপ্লয়ীদের কিরকম কি অবস্থান হলো, ওই দেশে আপনার জব ক্রিয়েট কিরকম হলো, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার ওই দেশে পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা নাকি আনস্টেবল কন্ডিশন আছে, পাশাপাশি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমির কি কন্ডিশন, যুদ্ধের কি পরিস্থিতি এবং যুদ্ধের সাথে ওই দেশের পরিস্থিতির কি পরিবর্তন হতে পারে। দেশে কি গভর্নমেন্টে কোনো চেঞ্জ আসলো কিনা বা গভর্নমেন্ট নতুন কোনো পলিসি অ্যাপ্লাই করলো কিনা, ওই দেশের আপনার হচ্ছে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের কন্ডিশন কিরকম আছে, ওই দেশের ফরেন পলিসি গুলা কিরকম আছে, ইন্টারেস্ট রেট কিরকম আছে, এই সবগুলা বিষয় মিলে ওই দেশের কন্ডিশনটা আপনার হচ্ছে গিয়ে ডিপেন্ড করে। আমি একটা ব্যাপারে আমি অবাক হই যে আমরা জব যখন করি 9 to 5 বা আমরা হচ্ছে 9টা থেকে 9টা পর্যন্ত জব করি, তখন যদি আমাদেরকে বলা হয় যে আপনাকে এই কাজটা করতে হবে, একটা ফাইল বানাতে হবে, একটা রিপোর্ট করতে হবে, সেই ব্যক্তির বেতন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 18,000 20,000 টাকা। আমি বেতন দিয়ে ছোট করছি না, কিন্তু ইনকামটাও তো একটা প্যারামিটার। তাহলে সে এই কাজটা কিন্তু করে দেয়। কিন্তু সেই একই ব্যক্তিকে আমরা যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে বলি যে আপনাকে কিন্তু প্রতিদিন ১ ঘন্টা একটু পড়াশোনা করতে হবে। মার্কেটটা সম্পর্কে জানতে হবে। আপনার হচ্ছে দেশের খোঁজ খবর রাখা লাগবে। কি এক অযাচিত কারণে যেন আমরা সেটা করি না। আমরা শুধু চার্টের দিকে তাকায় থাকি। কিছুক্ষণ পর, পর হচ্ছে চুলের মধ্যে হাত বুলাই। কিছুক্ষণ পর, পর হচ্ছে গিয়ে আমরা একটা রিস্ক নেই। মানে আমরা এমন একটা ভাব করি যে আমাদের হচ্ছে গিয়ে সবকিছু চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে যেয়ে আমরা খুব নিজের অজান্তেই হচ্ছে উৎফুল্ল হয়ে যাই। কিন্তু কেন যে উৎফুল্ল হলাম এবং কেন মন খারাপ হলো, এটার পিছনের কারণ কি? সেটা আমরা জানতে চাই না। কিন্তু একটু আমরা থিংক করি, যদি একটা ইন জেনারেল কোম্পানি, আমি সর্বশেষ স্যামসাং এর আউটলেট ম্যানেজার হিসেবে যখন ছিলাম, আমাদের কিন্তু এগুলোর উপরে স্পেসিফিক রিপোর্ট করা লাগতো যে আসলে অন্যান্য ব্র্যান্ডের অফার কি আছে, অন্যান্য ব্র্যান্ডের কন্ডিশন কি আছে, ওদের মার্কেট সেল কিরকম আছে, হ্যাঁ? আমার আউটলেটে ফুটফল কিরকম হচ্ছে, হ্যাঁ? আমার আউটলেটে কি পরিমাণ পিপল আউটলেটে আসতেছে, এটার পরিমাণটা কি? এটা হচ্ছে অনেক সময় আউটলেট জানতে চায়। একটা আউটলেট যদি এরকম ভাবে শুধুমাত্র একটা আউটলেট যদি আপনার হচ্ছে বিজনেস করার জন্য এতগুলা বিষয় জানে, আমাদের আবার হচ্ছে প্রমোট করা লাগতো। আপনার হচ্ছে পেপারে আপনার ব্রোশিওর দেয়া লাগতো। বিভিন্ন রকম ক্যাম্পেইন করা লাগতো। হ্যাঁ? ইন্ডিভিজুয়ালি যেয়ে দোকানদারদের সাথে কমিউনিকেশন, আশেপাশের যে কমিউনিটি আছে, আমাদের যে আপনার কি বলে এটাকে নেইবার্স আছে, হ্যাঁ? এদের সাথে কমিউনিকেশন করা লাগতো। পাশাপাশি বিজনেসম্যানদের সাথে করতাম। এগুলা সবকিছু করে না একটা বিজনেস, একটা আউটলেটের বিজনেস হইতো। তো এভাবে করে একুমুলেটিভ আউটলেটের বিজনেস। তাহলে আপনি যখন একটা দেশের কারেন্সি কিনবেন, তাহলে সেই দেশটা সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে না? হোয়াট ইস হ্যাপেনিং ইন ইউরোপ? হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা, এই সিচুয়েশন গুলো আপনাকে জানা লাগবে। এগুলা যদি আপনি পারফেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তখন যে আপনি যখন ট্রেড নিবেন, দেখবেন আপনার কাছে একটা কারণ থাকবে যে হয়তোবা এই কারণে আমার ট্রেডটা মিস হইছে। হয়তোবা এই কারণে আমার এই ট্রেডটা পারফেক্টলি আপনার হচ্ছে ওয়ার্ক করে নাই। দেন ইউ আর ইউ আপনি আপনি তখন ট্রেডটা লস করলেও আপনার একটা কারণ থাকবে। ঠিক পরের বার আপনি যখন ট্রেডটা নিতে যাবেন, তখন আপনার কাছে কিন্তু একটা ক্লিয়ার ধারণা থাকবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে ফান্ডামেন্টাল নিউজ গুলা খালি টুকটাক একটু দেখি, নাম্বারস, যে সবুজ হইছে নাকি লাল হইছে। এই সবুজ আর লালের পিছনেও আর অনেক ঘটনা আছে। সবুজ আর লালের পিছনে কি ঘটনা আছে দেখেন। অনেকগুলা নিউজ আছে যেগুলো আপনার যদি সবুজও লালও হয়, কিন্তু সেই লাল দিয়ে ইন্টারেস্ট রেটের সাথে একটা কানেকশন থাকে, কানেক্টিভিটি থাকে। অর্থাৎ নিউজ লাল হইছে মানে হচ্ছে ইনফ্লেশন বেড়ে গেছে। ইনফ্লেশন বেড়ে যাওয়া মানে হচ্ছে কি আপনার ওটাকে কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংক অনেক সময় একটা ইন্টারেস্ট রেট বাড়াবে। ইন্টারেস্ট রেট যদি বাড়ায় তাহলে আল্টিমেটলি হচ্ছে গিয়ে ওই কারেন্সির জন্য এটা ভালো। দেখা গেল হুট করে কারেন্সিটা হচ্ছে গিয়ে আপনার জাম্প করে ফেলছে। ওই কারেন্সিটার পক্ষে মার্কেট চলে গেছে। আমরা চিন্তা করলাম কিরে লাল হইলো, আর হচ্ছে গিয়ে মার্কেট লাল হয়ে গেল। এখন আমি আ কেন মার্কেট হচ্ছে গিয়ে তারপরেও সেলে গেল। আর সে আরো বেশি করে আপনার হচ্ছে ট্রেড ভলিউম নেয় এবং ফাইনালি যেয়ে আপনার হচ্ছে সে কিন্তু আপনার লস করে। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেমন? যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। যেমন এই যে এখানে বললাম
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অর্থাৎ একটা দেশে কিরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। যেমন আপনি যদি লাস্ট কয়েক বছর একটু দেখেন তাহলে দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এর ক্ষেত্রে ইউরোজোন অত্যন্ত আপনার হচ্ছে উইক পারফরম্যান্স করছে। এবং দেখেন ইউরোজোনের ইন্ডাস্ট্রিয়াল আপনার হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট না থাকা, এটা কত বড় আপনার হচ্ছে ইমপ্যাক্ট করতেছে এদের কারেন্সি ডেভেলপমেন্টে বা এদের কারেন্সি প্রাইস এর ক্ষেত্রে। আপনারা একটু এখানে চার্ট দেখলেই বুঝবেন। আপনি কোনটা ট্রেড করবেন, কোন পক্ষে যাবেন সেটা ইম্পোর্টেন্ট ইস্যু না। ইস্যু হচ্ছে আপনি একটু ভালো করে দেখলেই দেখবেন যে লাস্ট কয়েক বছরে এই প্রাইস ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে কতগুলা দিন ধরে কন্টিনিউয়াস ফল কিন্তু এই মার্কেটে চলতেছে। ইউরোর ক্ষেত্রে একেবারে হাই যে পয়েন্ট অর্থাৎ 1.60, সেই পয়েন্ট থেকে মার্কেট কিন্তু ড্রাস্টিক্যালি আপনার হচ্ছে ফল করতে, করতে আজকে পর্যন্ত মার্কেট প্রাইস এখন আসছে হচ্ছে 1.2579, অর্থাৎ প্রায় আপনার ৩,৫০০ পয়েন্ট। হ্যাঁ? এখন যে প্রাইস আছে তাতেও ৩,৫০০ নাকি? আজকের দিনের প্রাইস কত আছে? 1 পয়েন্ট 1.03, অর্থাৎ এখন পর্যন্ত প্রাইসে ৫,৭০০ পিপস আপনার হচ্ছে ফল হইছে। কত থেকে? কত প্রাইস থেকে ফল হলো? একটু আমরা ক্যালকুলেশন করে দেখি। ২০০৮ সালের মে মাস থেকে শুরু করে আজকে পর্যন্ত অর্থাৎ গত ১৬ বছর ধরে প্রাইস হচ্ছে গিয়ে আপনার ফল করছে, ডিক্লাইন করছে এবং কখনোই কিন্তু আগের প্রাইসে শেয়ার রিটার্ন যায় নাই। দেখেন তারপরের পয়েন্ট ছিল আপনার হচ্ছে ৫,০০০ 1.51, এরপরের পয়েন্ট যেটা আমরা দেখছি সেটা আরো কমছে। এরপরের পয়েন্ট আরো ফল করছে। এরপরের পয়েন্টে আবার রিট্রেস কিছু করলেও আল্টিমেটলি কিন্তু সে কিন্তু তার ফল কন্টিনিউ রেখেছে। তাহলে এই যে সে তার ফল কন্টিনিউ রাখলো এর পিছনের কারণটা কি? এর পিছনে ডেফিনিটলি কোনো না কোনো কারণ তো আছে এবং এই কারণটা শুধুমাত্র টেকনিক্যাল না। এইটা ক্লিয়ার হই আমরা। এই কারণটা শুধুমাত্র টেকনিক্যাল না। এই কারণটা অবশ্যই এখানে কিছু ফান্ডামেন্টাল রিজন, এখানে অবশ্যই ফান্ডামেন্টাল রিজন কানেক্টেড আছে। এবং আপনারা যদি একটু এনালাইসিস করেন পারফেক্টলি তাহলে আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইউরোপে লাস্ট আপনার হচ্ছে এই যে ১০-১৫ বছরে কতটা হচ্ছে গিয়ে আপনার ফল করছে। এর কারণ কি? এর পিছনে আপনার হচ্ছে চায়নার যে আপনার ডেভেলপমেন্ট আছে, চায়নার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে। এশিয়াতে কিছু আপনার ইন্ডাস্ট্রি চলে আসছে যেখানে হচ্ছে গিয়ে আপনার আপনার হচ্ছে গিয়ে কস্টিং এর কারণে। আফ্রিকা কিছু ডেভেলপমেন্ট করতেছে। চাইনিজরা আবার আফ্রিকাতে এসে কিছু বিজনেস করে আফ্রিকানদের ডেভেলপমেন্ট এর প্রসেস এ কাজ করছে। তো এই বিষয়গুলো যখন আপনি জানবেন বা আপনি দেখবেন বা কিছু সময় আমেরিকাতে কিছু বা যারা প্রোডাক্ট যেখান থেকে নিত, সে আমি ইউরোপ থেকে প্রোডাক্ট নেই। এখন আমি ইউরোপ থেকে না নিয়ে চায়না থেকে নিচ্ছি। অথবা হচ্ছে গিয়ে আমি ইম্পোর্ট করতাম, তাহলে আমি এখন ইম্পোর্ট বন্ধ করে দিছি। আমি আমার দেশেই প্রোডাকশন করছি। এই ধরনের ভিন্ন কারণে আপনারা কিন্তু দেখবেন যে একসময় চকবাজারে খুব ভালো বা আপনার হচ্ছে গিয়ে ওই যে বাংলা বাজার ছাড়া আপনার হচ্ছে কোনো প্রিন্টিং মেশিন ছিল না। এরপরে ফকিরাপুলে আস্তে আসলো। ফকিরাপুলে যেয়ে আপনার প্রিন্টিং মেশিন ছিল। এরপরে প্রিন্টিং মেশিন কিন্তু এখন কিন্তু গলিতে চলে আসছে। তাহলে প্রিন্টিং মেশিন গলিতে চলে আসার কারণে একটা ইমপ্যাক্ট কিন্তু আপনার সেই বাংলা বাজারে কিন্তু পড়েছে, ফকিরাপুলে পড়েছে। প্রিন্টিং মেশিন তারা তাদের মতো বিজনেস করছে, ইটস ওকে। বাট বিজনেসে কিন্তু একটা ইমপ্যাক্ট ডেফিনিটলি পড়েছে। তো এক্সাক্টলি সেইম ইমপ্যাক্ট ইউরোপীয় জোনের ক্ষেত্রেও কিন্তু হয়েছে এবং ইউরোপীয় জোনের ক্ষেত্রে হওয়াতে সেটার ইমপ্যাক্ট কিন্তু আমরা দেখেছি। এবং একই ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন, যদি আপনি ইউরোপীয় ইউনিয়ন দেখলাম আমরা, কিন্তু যদি আমরা হচ্ছে গিয়ে আপনার ইউএসডি সুইস ফ্র্যাঙ্ক দেখি, সুইস ফ্র্যাঙ্ক কিন্তু ক্যালকুলেটিভলি আপনার হচ্ছে ইসের কারেন্সি। ইউরোপেরই একটা কান্ট্রি সুইজারল্যান্ড, তারই কারেন্সি। কিন্তু দেখেন এই সুইস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? হোয়াট অ্যাবাউট ইন সুইস ফ্র্যাঙ্ক? ক্যালকুলেটিভলি কিন্তু সুইস ফ্র্যাঙ্কেরও আপনার হচ্ছে গিয়ে সেম ভাবে একই রকম ইমপ্যাক্ট হওয়ার কথা ছিল। কিন্তু খেয়াল করে দেখেন তো লাস্ট কয় বছরে সুইস হোয়াট অ্যাবাউট আপনার হচ্ছে গিয়ে সুইস ফ্র্যাঙ্ক? একটু খেয়াল করলে আমরা কিন্তু বুঝবো। সুইস ফ্র্যাঙ্কের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কিন্তু উল্টা। এই দেখেন কোথায় থেকে আপনার সুইস ফ্র্যাঙ্ক, ইউএস ডলার একটা সময় ছিল আপনার হচ্ছে এই হাইতে, অর্থাৎ এখানে কিন্তু উল্টা ইউএস ডলার আগে। তাহলে ইউএস ডলারের এখানে কিন্তু আপনার ভালো করার কথা ছিল, অর্থাৎ ইউএস ডলারের প্রাইস আরো ভালো হওয়ার কথা ছিল। কিন্তু ওয়ারেস ইটস গোয়িং ডাউন, 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 ডাউন। অর্থাৎ এর মানে হচ্ছে আমেরিকার চেয়েও তুলনামূলকভাবে সুইস ফ্র্যাঙ্কের অর্থাৎ সুইজারল্যান্ডের কারেন্সি
বা ইকোনমি দেখেন কত ডেভেলপড, অর্থাৎ ডাবল। একসময় যে প্রাইস ছিল আপনার হচ্ছে ১ ইউএসডি, ১ সুইস ফ্রাঙ্ক ইকুয়াল টু আপনার হচ্ছে গিয়ে তখন যে পরিমাণ আপনার হচ্ছে ইউএস ড ১ ইউএস ডলার দিয়ে যে পরিমাণ সুইস ফ্রাঙ্ক আপনি পেতেন, এখন তার অলমোস্ট হাফ পান। অর্থাৎ প্রায় ৮,০০০ প্লাস পিপসের ফল হলো। এখন আমরা কি বলব যে শুধুমাত্র এই ঘটনাটা একটু ফান্ডামেন্টাল টেকনিক্যাল রিজনে হইছে? নট লাইক দ্যাট। দেয়ার ইজ হোল লট অফ ইস্যুস আছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনস আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার আ ওদের এক্সপোর্ট ইম্পোর্ট আছে। বিজনেস ইনভেন্টরিজ এর ব্যাপার আছে। ওই দেশের ওভারঅল ডেভেলপমেন্ট এর ব্যাপার আছে। ওই দেশে হচ্ছে গিয়ে আপনার গড় আয়ের ব্যাপার আছে। এভরিথিং, এবং ওই দেশে আপনার হচ্ছে গিয়ে বাহিরের দেশ থেকে কি পরিমাণ আপনার হচ্ছে গিয়ে আ ডেভেলপমেন্ট বা প্রোডাকশন ডেভেলপমেন্ট এ বা অন্যান্য দেশ কি পরিমাণ ডিপোজিট করতেছে ওই দেশে, কত পরিমাণ হচ্ছে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, তারপর হচ্ছে ফরেনাররা কি পরিমাণ আসতেছে এবং কতটা সেফ এবং কতটা সিকিউরড, সেগুলা সবকিছুকে যদি আপনি একসাথে ক্যালকুলেশন করেন, তাহলে দেখেন ইউরোপীয় পুরা জোনের চেয়ে আপনার হচ্ছে গিয়ে সুইস ফ্র্যাঙ্ক বা সুইজারল্যান্ডের কিন্তু ডেভেলপমেন্ট আছে। সো এই জিনিসগুলা, এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে ইকুয়েশন করে, ক্যালকুলেশন করে তারপর হচ্ছে গিয়ে ট্রেড করতে হবে। এগুলা বিশ্লেষণ করার বিষয়। এগুলা বিশ্লেষণ করতে একটু সময় নিতে হবে। তাহলে ট্রেড করতে গেলে পারে আমাদের সহজ হবে। এগুলা জানার জন্য অনেকগুলা গুরুত্বপূর্ণ সাইট আছে, আমরা জানি। তবে বেসিক্যালি আমরা investing.com, ফরেক্স ফ্যাক্টরি এই সাইট গুলাকে সাজেস্ট করি। তা বাদেও আপনি ব্লুমবার্গ, তারপর হচ্ছে বিভিন্ন আপনার নিউজ চ্যানেল যেগুলো আছে সিএনবিসি, সিএনএন, হ্যাঁ? বিশেষ করে সিএনবিসি, সিএনএন। সিএনবিসি বিজনেসের জন্য বা আমাদের ট্রেডিং এর জন্য, ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর জন্য খুব ইম্পোর্টেন্ট। এগুলাতে আমরা প্রতিদিন যদি ০.৫ ঘন্টা ১ ঘন্টা যেরকম স্ক্রল আমরা Facebook এ করি, যেরকম স্ক্রল আমরা YouTube এ করি, সেই অভ্যাসটাকে আমরা জাস্ট একটু কনভার্ট করে প্রত্যেকদিন একটু ১০ টা মিনিট করে সময় বাড়ান। প্রত্যেকদিন ১০ টা মিনিট করে সময় এই ফাইন্যান্সিয়াল নিউজ গুলা ১ম আমরা কতটুকু বুঝতেছি এটা ব্যাপার না। একটু চোখ বুলায় যায়। যে আজকের দিনে আমি একটু জাস্ট হচ্ছে গিয়ে সাইটটায় যাবো। সিম্পল কাজ, আহামরি কোনো কিছু না। যে আমি একটু সাইটটায় যাবো, যেয়ে আমি একটু চোখটা বুলায় আসবো। তো হোয়াট ইস হ্যাপেনিং ইন হিয়ার? এখানে ঘটনাটা কি ঘটতেছে? আপনি শুধুমাত্র একবার করে চোখ বুলান। অনেক সময় হয়তোবা আপনি দেখবেন যে এখন কিছু বুঝতেছেন না। কিন্তু একবার চোখ বুলাতে, বুলাতে আফটার a certain period আপনি দেখবেন যে মার্কেট সম্পর্কে আপনার আমার একটা স্পেসিফিক ধারণা তৈরি হয়ে যাবে। যখন একটা মানুষ একই বিষয়ে সময় দিতে থাকে, তখন কিন্তু ওই মার্কেট সম্পর্কে তার ওরকম ধারণা তৈরি হয়ে যায়। যেমন এই যে নিউজগুলা কি, কি? ইউএস স্টক রাইজ, সেন্টিমেন্ট বেয়নের ডিসপাইট ট্রাম্পস ট্যারিফ টক। হ্যাঁ? এখানে কিন্তু আমাদের কিছু টক আছে। যেমন হচ্ছে তারপরে এটার কিন্তু একদম আপনার হচ্ছে গিয়ে স্পেসিফিক ইনফরমেশন কিন্তু আপনার আমার জন্য কিন্তু আছে। দেখেন এখানে ইউএস স্টক রাইজ, সেন্টিমেন্ট ডাউন, তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়াল স্ট্রিট অ্যাডভান্স অ্যাজ টেক স্টক রিবাউন্ড, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে আপনার ওভারকোর, এভার এভারকোর সিজ এ বাইং অপরচুনিটিজ ইন এনভিডিয়া, এরকম কিছু নিউজ আছে। পাশাপাশি আপনি যদি নিউজে যান, এরকম বিভিন্ন রকম আপনার হচ্ছে গিয়ে আ আ ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে বা চার্ট আছে, টেকনিক্যাল এনালাইসিস আছে। এই যে নিউজে গেলে আপনার হচ্ছে গিয়ে কারেন্সি বা কমোডিটিস নিয়ে নিউজ আছে। আপনি একটু কমোডিটিজ এর নিউজে গেলেন। ৫ টা মিনিট একটু চোখ বুলালেন। এখানে কি বলছে? মেক্সিকো টু অ্যাওয়েট potential Trump steel aluminum tariff before reacting, president says। কিছু একটা বলছে। তারপর হচ্ছে EU says it would react to US steel tariff, awares details। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এটা নিয়ে কথা বলতেছে, মেক্সিকো কথা বলতেছে। পাশাপাশি আপনার হচ্ছে যে ব্রাজিল কিছু ডিফারেন্ট কথা বলছে। ওয়েলের প্রাইস নিয়ে কথা আছে। গোল্ডের প্রাইস হিট রেকর্ড হাই। ট্রাম্প ট্যারিফ ফুয়েল হেভেন ডিমান্ড। অর্থাৎ ট্রাম্প যে আসলে এই যে ট্যারিফ বসাইছে, এটা করার কারণে আপনার হচ্ছে গিয়ে মানুষ গোল্ডে ডিপোজিট করে। পিপল যখনই কোনো কিছু, একটা জিনিস খেয়াল করবেন, যখনই মানুষ কোনো কিছু বুঝে না, স্পেসিফিকলি কোনো কিছু বুঝে না অর্থনৈতিক অবস্থা কি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ঠিক তখনই মানুষ গোল্ডে ডিপোজিট করে দেয়। আপনারা খেয়াল করবেন প্রিভিয়াস ইভেন্টেও তাই করছে। যখনই মানুষ বুঝতে পারে না, যেমন এখানে স্পেসিফিকলি লেখা আছে যে মানুষ যখন বুঝতে পারে না যে ওয়ার্ল্ডের আপনার হচ্ছে ইকোনমি কোন দিকে যাচ্ছে, যুদ্ধ হবে কি হবে না, অর্থাৎ আমি অনিশ্চিত, যখনই আমি অনিশ্চিত তখন যে আমি গোল্ডে ইনভেস্টমেন্ট করে দিচ্ছি। এবং দেখেন এই ঘটনাটার কারণে কিন্তু লাস্ট কয়েক বছরে যে পরিমাণ আপনার হচ্ছে গিয়ে আনসার্টেনটি ছিল, এই আনসার্টেনটি কিন্তু আপনার এই মার্কেটের পিছনে, মার্কেটে এই ঘটনাটার জন্য আপনার কিন্তু দায়ী। লাস্টে আপনি যদি দেখেন, এই যে সি কত মাস ধরে এই মার্কেট কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে প্রাইস বাড়তেছে। সেটা হচ্ছে আপনার ২০২২ সালে ২২ সালের আপনার হচ্ছে গিয়ে অক্টোবর থেকে প্রাইস যে ইনক্রিজ শুরু হইছে, তারপর থেকে এখনো পর্যন্ত প্রাইস কিন্তু ইনক্রিজে আছে।
আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এই সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ, এই সময়ের মধ্যে ইসরাইল ফিলিপিনি যুদ্ধ, এই সময়ের মধ্যে আপনার হচ্ছে জো বাইডেন একাধিকবার দেখা গেছে যে রিসেশন হওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ আমেরিকার ডেভেলপমেন্টের জায়গায় ডেভেলপমেন্ট প্রসেস এ হচ্ছে গিয়ে ডাউনগ্রেড আসছে। তারপরে আসেন আপনার হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে গোল্ডের যে আপনার হচ্ছে গিয়ে রিজার্ভ, সেক্ষেত্রে সবগুলা দেশ আপনারা একটু খেয়াল করলে দেখবেন সবগুলা দেশ যেয়ে কিন্তু গোল্ডের রিজার্ভটা বাড়ানোর চেষ্টা করছে। কন্টিনিউয়াসলি। চায়নার মতো কান্ট্রি কিন্তু গোল্ডের রিজার্ভ ইনক্রিজ করার চেষ্টা করেছে। অ্যান্ড দ্যাট ইস ওয়াই প্রাইস কিন্তু বেড়েছে জাস্ট কত সাল থেকে কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে গিয়ে গোল্ডের প্রাইস বেড়েছে। হ্যাঁ, কিছু সময় গোল্ডের প্রাইস আপনার হচ্ছে গিয়ে যদিও রিট্রেস দিয়েছে, কিন্তু আল্টিমেটলি প্রাইসটা কিন্তু সেই আপসাইড এর দিকেই আছে। এই যদি আমরা নিউজ গুলা যদি কন্টিনিউয়াসলি একটু খেয়াল করি, একটু বুঝি কেন ঘটতেছে? দেখেন এটা আজকে কিন্তু আপনার সকালে বা দুপুরে এই নিউজটা কিন্তু চলে এসেছে। তাহলে আমি আপনি চাইলে কিন্তু এটা একটু পড়ে, এখন তো অনেক সুযোগ আছে। আপনি Google ট্রান্সলেটর আছে। Google ট্রান্সলেটরে ট্রান্সলেট করে নিউজটাকে এনালাইসিস করে তারপর আপনি কিন্তু একটা ট্রেড নিলে বা ট্রেড নেয়ার সুযোগ সপ্তাহে ১ টা নিতে পারেন, ২ টা নেন, ৩ টা নেন। আপনার সেই ট্রেড থেকে কিন্তু আপনি বেনিফিট নেয়ার সুযোগ রয়েছে। তাহলে এটা আমরা নিউজ সাইট গুলাতে চোখ বুলানোর একটা অভ্যাস আমরা করব। এই হ্যাবিটস টা আমাদেরকে কিন্তু দেখবেন আপনি আস্তে করে মার্কেট সম্পর্কে আমাদেরকে কিন্তু ধারণা করবে। এছাড়া ডিরেক্ট আপনি হচ্ছে গিয়ে ফরেক্স ফ্যাক্টরি দেখতে পারেন। যে ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনি কিন্তু ফরেক্স ফ্যাক্টরি সম্বন্ধে বা মার্কেট সম্পর্কে আপনি এখন শুধুমাত্র ফরেক্স নিয়ে বা ফরেক্স রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেগুলা কিন্তু আপনি পেতে পারি। এটা কিন্তু আমার আপনার পক্ষে সম্ভব মার্কেট সম্পর্কে। এই দেখেন এখান থেকে আমরা ১৬,৭১৭ জন ট্রেডার অনলাইনে আছে। তাহলে সেই ৭১৭ জন ট্রেডারদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট পর্যন্ত আমরা এখানে ধারণা পাইতে পারি। এই দেখেন ৫৭% ট্রেডার এখন হচ্ছে ইউরো ইউএসডি তে লং এ আছে। আর ১০৪ জন ট্রেডার ইউরো ইউএসডি তে শর্ট এ আছে। এই ধারণাগুলা পেতে পারি। এখানে এক্সপার্ট করলে আপনি আরো ধারণা পাবেন। আবার যদি একটু উপরে যান, কি দাঁড়াইছে এখানে? US প্রেস ট্রাম্প উইল বি সাইনিং এক্সিকিউটিভ অর্ডারস এট 1380 অর্থাৎ উনার একটা ইম্পোর্টেন্ট সাইনিং আছে। তাহলে এই সাইনিংটা কি হইতে পারে? যেমন আজকের দিনে কিন্তু দেখেন গোল্ডের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে ডেভেলপ ব্যাংক, জেপিওয়াই ইউরো এবং ইউএসডি তেমন কোনো নিউজ ছিল না। তারপরেও মার্কেটে এত বড় মুভমেন্ট এর পিছনে এই যে দেখেন ট্রাম্প কিছুক্ষণ পরে আপনার হচ্ছে গিয়ে কথা বলবে এবং এগুলোর কারণে যে ইউএস প্রেস ট্রাম্প উইল বি সাইনিং এক্সিকিউটিভ অর্ডার এট 1380 এটার উপরে ডিপেন্ড করে মার্কেটে কিন্তু একটা ইমপ্যাক্ট হয়েছে। তাই আমরা নিউজ দেখার হ্যাবিটসটা তৈরি করা এটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং ফরেক্স ফ্যাক্টরি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাইট। এই সাইটে গেলে আপনি হোল লট অফ নিউজেস পাবেন এবং এই দেখেন আজকে ফেব্রুয়ারি ১০ এখানে আপনার হচ্ছে গিয়ে আজকের দিনের নিউজগুলো আছে। এরপরে আপনি যদি ১১ তে যান তাহলে এখানে কিন্তু আগামীকাল হলুদ না সবুজ এটা দেখলে হবে না। এই নিউজের ডিটেইলস এ আমাকে যেতে হবে। ডিটেইলস এ যেয়ে আপনি হচ্ছে এখানে এই ইনফরমেশন গুলা একটু পড়তে হবে। পড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিউজগুলা নিয়ে আমরা একটু এনালাইসিস করব। যদি আমি এনালাইসিস করতে না পারি, তাহলে আমরা হচ্ছে এটাকে আপনার Google ট্রান্সলেটর এ দিব। দিয়ে আমরা অন্যান্য সাইটের সাথে মিলাবো, আরেকটা সাইটের সাথে মিলাবো। আপনি দেখবেন একটা থেকে আপনার কাছে এরকম অনেক ধারণা আপনার কাছে চলে আসে এবং সেগুলা কে দেখেন খুব ইম্পোর্টেন্ট একটা ইভেন্ট আছে রাত ৯ টায়। ব্যাংকের যে চেয়ারম্যান, আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকের, উনার কিন্তু কালকে একটা আলোচনা আছে। ডিউ টু টেস্টিফাই অ্যাবাউট সেমি অ্যানুয়াল মনিটারি পলিসি। উনার কাছে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করা হবে। কেমন? উনি ওই সময় কি বলতে চায় সেটা ইম্পোর্টেন্ট না। ব্যাপার হচ্ছে সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করে অনেক ইনফরমেশন বের করে নেয়ার চেষ্টা করে। এবং যেটা ইনফরমেশন বের করে নেয়ার চেষ্টা করে সেটা অনুযায়ী সাংবাদিকরা আবার হচ্ছে গিয়ে সিএনবিসি, সিএনএন এ এক ধরনের আপডেট দেয়। সেই আপডেটের উপর ডিপেন্ড করে ফিউচার যে ঘটনা আছে, ইভেন্ট আছে, সেই ইভেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আগামীকালকে মার্কেটে আপনার হচ্ছে গিয়ে ইমপ্যাক্ট হইতে পারে। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস, সবুজ, লাল আপনি দেখবেন না।
কিন্তু এটার কারণে মার্কেটে মুভমেন্ট ঠিকই দেখবে না। তাহলে আগামীকালকে রাত ৯ টায় একটা ভাইটাল নিউজ আছে। আমরা সেটা আজকে থেকেই আমি হয়তোবা ২ সেকেন্ডের জন্য নেটের একটু বাইরে ছিলাম। আমি আবার আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? কেউ একজন কাইন্ডলি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ওকে ফাইন। তাহলে আমরা এখানে দেখেন এই সপ্তাহে কি গুরুত্বপূর্ণ নিউজগুলো আছে। সেগুলো আমরা একটু জেনে নেই। যেমন আপনার হচ্ছে কি আবার মাই গুডনেস মি! দেখি। ১২ তারিখেও একটা ইম্পোর্টেন্ট নিউজ আছে। আ ৭:৩০ টায় এবং একই ঘটনা রাত ৯ টায় কিন্তু আপনার হচ্ছে গিয়ে ফেডারেল চেয়ারম্যান পাওয়েল আবার একইভাবে কনভারসেশন করবে ১২ তারিখেও। আবার একই কাজ আমরা হচ্ছে গিয়ে ১৩ তারিখে যদি দেখি, ১৩ তারিখে কি ঘটনা ঘটতে যাচ্ছে? ১৩ সাংঘাতিক ঘটনা। আল্লাহ! ১৩ তারিখ ১৩ তারিখেও বেশ কিছু ইম্পোর্টেন্ট নিউজ আছে এবং আপনার হচ্ছে গিয়ে ১৪ তারিখে সেম আমাদের হচ্ছে গিয়ে বেশ কিছু নিউজ আছে। তবে কালকে এবং পরশুদিন অর্থাৎ এই সপ্তাহে ২ বার আপনার হচ্ছে গিয়ে ফেডারেল চেয়ারম্যান কথা বলবেন এবং ইসের সামনে আপনার হচ্ছে গিয়ে প্রেসের সামনে। ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট। আমরা আগামীকালকে এবং পরশুদিন রাত ৯ টায় এই নিউজগুলার কিন্তু আপনার কিন্তু এই সময় যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনি দেখবেন মার্কেটে কিন্তু ঠিকই ফ্লাকচুয়েশন আছে। মার্কেটে প্রচুর ফ্লাকচুয়েট করবে। তো এই নিউজগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। মানে আপনি মার্কেট সম্পর্কে অলওয়েজ আপ টু ডেট থাকবেন। কারণ ভাই আপনার টাকা তো এখানে ইনভেস্ট ইনভেস্ট করা, ডিপোজিট করা। আপনি আপনার টাকা ডিপোজিট করছেন। আপনি টাকা ডিপোজিট করে এখান থেকে আর্ন নিবেন। তাহলে মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। আর বেশ কিছু নিউজ নিয়ে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই নিউজগুলা অবশ্যই আমরা এই নিউজগুলাতে এনালাইসিস করব এবং আগের নিউজের গত সপ্তাহে আলোচনা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। এনএফপি, হ্যাঁ? এনএফপি একটা ইম্পোর্টেন্ট নিউজ আছে। যেটা অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার আমেরিকাতে জবের পরিমাণ নন ফার্ম পেরোল অর্থাৎ শুধুমাত্র কৃষিজীবী জবগুলা ছাড়া যে জবগুলো আছে এই জবগুলার কি কন্ডিশন প্রত্যেক মাসের প্রথম শুক্রবার অনেক ভাইটাল টাইম এই সময়ে কিন্তু আপনার এই নিউজটা নিয়ে আলোচনা হয়। তাহলে আমরা এই নিউজটা একটা ইম্পর্টেন্ট নিউজ, এটা আমরা একেবারে ফিক্স করে নেব। যে নিউজ পলিসি গুলো আছে সেগুলো আমরা কিন্তু এরকম প্রতিদিন আমরা দেখতে পাই। তা আমরা নিউজের জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে ফরেক্স ফ্যাক্টরিতে যাব। ফরেক্স ফ্যাক্টরিতে যেয়ে আমরা কিন্তু ওই ফরেক্স ফ্যাক্টরিটাকে ইনস্টল করে নিব আমাদের। আমাদের হচ্ছে গিয়ে ফোনে Google Chrome এ যেয়ে ফরেক্স ফ্যাক্টরি যখন আসবে তখন এরকম রাইট সাইডে ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে এই যে ওপেন এফএফ এর জায়গায় আপনি এখানে দেখবেন হচ্ছে গিয়ে অ্যাড টু হোম স্ক্রিন। অ্যাড টু হোম স্ক্রিন দিলে ইনস্টল অপশন চলে আসবে। ইনস্টল অপশন থেকে আমরা হচ্ছে এই ফরেক্স ফ্যাক্টরিটা নামিয়ে নিব এবং প্রত্যেকদিন ইনফরমেশন দিচ্ছে যে গতকালকে রাতে যে আজকে কোনো ইম্পর্টেন্ট নিউজ নাই। কিন্তু ইম্পর্টেন্ট নিউজ না থাকলেও দেখেন আজকে মার্কেটের মুভমেন্ট যা হয়েছে সেটা কিন্তু কম না। সেটার পরিমাণ কিন্তু সেটার পরিমাণ কিন্তু কম হয়নি। কেন? কজ অফ হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ইস্যু ছিল। ট্রাম্পের কথা ছিল, অন্যান্য দেশগুলার ইনফরমেশন ছিল। সেগুলো আমরা কিন্তু এখানে দেখব এই যে
নিউজ এন্ড লেটেস্ট স্টোরিজ, এগুলা থেকে আমরা কিন্তু এই ধারণাগুলা আমরা পাবো। তো আমি সবাইকে বলবো ডেফিনেটলি ইনশাল্লাহ ট্রেডে কানেক্ট হবো। তো আমি বিশ্বাস করি আমরা যারা আজকে ট্রেডিং এ উপস্থিত ছিলাম, এই ট্রেনিং এ উপস্থিত থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আমরা ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করব, এবং অবশ্যই মেনটেন করার চেষ্টা করব। তো আপনার মানি এখানে কিন্তু কানেক্টেড করা আছে। সো আপনার ট্রেড থেকে প্রফিট করতে হলে পারে আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তো ধন্যবাদ আজকে সবাইকে। তো আমি একজনের কাছ থেকে কিছু প্রস্তাবনা পেয়েছি যে আমরা যদি ট্রেনিং এর শেষে একটু কথা শুনি, কারো যদি প্রশ্ন করার সুযোগ হয় সেটা ভালো হয়। তো আমি সুযোগ দিচ্ছি আপনাদের মধ্যে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বলবো যে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন রেইজ হয়ে থাকে আমাকে কাইন্ডলি একটু আস্ক করতে। আর কথা বলার মাঝখানে আমি শেষ দিকে ট্রেনিং সেশনে একাধিকবার এমন হয়েছে যে আমার সেশন বা কথা শুনতে পাচ্ছেন না, হয়তো বা শুনতে পাননি আপনারা, নেট কানেকশনের প্রবলেম হয়েছিল সেই কারণে হয়তো। জি, আমরা প্রশ্ন নিব। কেউ যদি আপনার হচ্ছে কোনো বিষয় রেজ হয়ে থাকে, আপনার কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করার। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাই কেমন আছেন আপনি? ওয়েট এ মিনিট। ভাইয়ের সাথে পরিচয় জি হয়নি কাইন্ড ভাই, আমি পরিচয় জানি। হ্যালো। জি ভাই। জি হ্যাঁ বলেন কাইন্ড। হ্যাঁ, আমি নতুন। আজকে আপনার প্রথম মিটিং এ জয়েন করেছি। আমার নাম হলো মারফত আলী ব্রাহ্মণবাড়িয়া, যে সাদ্দাম ভাইয়ের ছোট ভাই আর কি। আপনার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তো এরকম আলোচনা করতে পারিনি। জি বলেন শুধু হ্যাঁ। দেখা ছিল। তো আজকে আমি আপনার প্রোগ্রাম মিটিং এ অ্যাটেন্ড করছি, তাও শিখতেছি আর কি। তো আপনি প্রত্যেকটা মিটিং এ আমি থাকবো ইনশাল্লাহ, আর যতটুকু পারেন আমাদেরকে শিখাবেন আর কি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ কানেক্টেড থাকেন, আল্লাহ ভরসা। আমরা আস্তে আস্তে একদম এ টু জেড সাবজেক্ট গুলো নিয়ে আলোচনা করব। জি যারা জি জি। ইনশাল্লাহ এগুলো অনুসরণ করবেন পারফেক্টলি, তারা আমরা ইনশাল্লাহ আমাদের যে মকসদ সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো। ধন্যবাদ। হ্যাঁ, আর কেউ? আমি এখানে দুইজন আমাদের সাথে কানেক্টেড থাকেন অলওয়েজ, সবগুলা সেশনে। একজন হচ্ছে আব্দুস সামাদ বোরহান ভাই। আমি ভাইয়াকে আহ, ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের ট্রেনিং নিয়ে আপনাদের কাছ থেকে হচ্ছে গিয়ে কোনো ধরনের সাজেশন এক্সপেক্ট করব। যদি কোনো বিষয় আপনারা আমাদের জন্য একটু বলেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে কাজ করলে ভালো হয়। আব্দুল সোহান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল সামাদ বোরহান ভাই হয়তো বা উনি একটু ব্যস্ত আছেন। তারপরে আমাদের জি, এখানে আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি ভাইজান। আমি আসলে একটু মানে রেসপন্স কম করি, শুনি, সবকিছু শুনতেছি আর কি, মনোযোগ দিয়ে শুনি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ইটস ওকে। আপনাদের কাছ থেকে কিন্তু আমরা অলওয়েজ মূল্যবান পরামর্শ চাইবো, কজ অফ আমরা কথা বলতেছি বিভিন্ন সময়। এখানে আসলে কি হয়, একই সময়ে আপনারা যেরকম অংশগ্রহণ করতেছেন, আবার কিন্তু একদম নিউ কামাররাও অংশগ্রহণ করছে, যার ফলে অনেক কথা বলতে যেয়ে আমাদেরকে একেবারে নতুন থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত বলা লাগে। সুতরাং তারপরেও আপনাদের কাছ থেকে স্পেসিফিক ওগুলো সাজেশন। কোনো সমস্যা না। মানে আমি বরঞ্চ যখন যেটা শুনতেছি সেটা মনে হচ্ছে নতুনই মনে হয় আর কি, সমস্যা নেই আমার জন্য এটা। অ্যাডভান্স বলেন আচ্ছা আর ভাই, বিগিনার বলেন, এটা কোনো ব্যাপার না, কারণ সবকিছু তো শিখতে হচ্ছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বেশ ভালো লাগলো। আরো একজন আছেন আমাদের সাথে, চয়ন কুমার চক্রবর্তী। আহ, হ্যাঁ, ভাই আপনার কাছ হ্যাঁ, থেকে। ভালো, আপনার ইয়েটা ভালো হচ্ছে, কিন্তু আপনি নিজেই কিন্তু বলছেন যে অডিয়েন্স বা শ্রোতারা এখানে ডিফারেন্স আছে। অবশ্যই, জি অফকোর্স, এই ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন ডিফারেন্স এটা করতে হবে। পরবর্তীতে যখন হায়ার ক্লাস হবে, এটা অটোমেটিক্যালি এটা ভাগ হয়ে যাবে। এটা বুঝে লাভ নাই। আপনি তো আসলে সব লেভেলে কাজ করতেছেন, প্রাইমারি লেভেল এবং প্রো জি লেভেল আর কি। হ্যাঁ, জি দুইটাই আপনি ঠিক আছে। এটা এখন তো আপাতত তো এইভাবেই আপনাদের হবে। পরে যখন সাইফুল বাইরে আর তো সবাই চেষ্টা করতেছে আপনাদের যে শিডিউল করিয়া একটা অ্যাডভান্স একটা কোর্স বা একটা ইয়ে, তখন হয়ে যাবে, সমস্যা নাই। আপাতত যেগুলো করতেছেন ডিটেইল আকারে,
নট ব্যাড, ভালো। তবে কোয়েশ্চেন তো থাকে অনেক, সেগুলা তো মনে করেন যে এই মার্কেট তো আসলে পৃথিবীতে এর চেয়ে বড় তো আর কোনো ঘটনা নাই, এর চেয়ে বড় নাই। ব্যবসার কোনো জায়গাও নাই, এর চেয়ে বড় কোয়েশ্চেনেরও জায়গা নাই। তো এই রাইট, যে যেমন রাইট। আজকের ক্লাসটা যেমন আপনি করছেন যে ফান্ডামেন্টালের মধ্যে যেন নিউজের, তো আমার জি, খালি কোয়েশ্চেন আসতেছে অনেক যে জি। হাউ টু হ্যান্ডেল দ্য নিউজ, কিভাবে আমার ট্রেডিং এ প্রভাব পড়বে, আমি কিভাবে হ্যান্ডেল করবো, আমি ট্রেড নিব কিনা, কোন নিউজে কখন নিতে হবে ট্রেড, আর ট্রেড নিলে সেটা আমি ক্লোজ করে দিব কিনা, না কি করব, এই সমস্ত বিষয়গুলো আছে। এটা হয়তো বা আমার মনে হয় যে এটা অ্যাডভান্স দিয়ে হয়তো হবে, আমি এইটুকু ভাবছি আর কি, এখন এইটুকু আমার কথা। রাইট, রাইট, রাইট। আমরা অ্যাডভান্সে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখছি যারা হচ্ছে গিয়ে আপনারা আগে থেকে ট্রেড করছেন। আমাদের অ্যাডভান্স লেভেলে আমাদের একটা কোর্স আছে যেখানে আপনার হ্যাঁ, শোনা যায় না। লাস্ট হ্যাঁ, যে কারেন্সি গুলার একেবারে শেষ সে গত ৩ মাস বা ১ বছরের আপনার হচ্ছে গিয়ে পুরা ডিটেইলস নিয়ে একটা ছক করা হবে। সেই ছকে সেই ছকগুলা ২ টাকে একসাথে রেখে যেটা ডেভেলপমেন্ট হবে বা কোন কারেন্সি অ্যাডভান্স আগায় আছে সেটা নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের ক্লাসে ইনশাআল্লাহ। এবং ফান্ডামেন্টালি বেস নিয়ে একবারে ডিটেইলস ক্লাস থাকবে শুধু ফান্ডামেন্টাল নিয়ে, যেখানে ফান্ডামেন্টাল বিশ্লেষণগুলো একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় আলোচনা করা হয়। তবে যদি আমাদের বিষয়গুলো এমন হয় যে আমরা ফান্ডামেন্টাল বিষয়ে ক্লিয়ার না থাকি, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আফটার ফান্ডামেন্টাল মানে অনেক সময় ঝড়ের পরে যে আম কুড়াতে একটা শখ হয়। খেয়াল করবেন যখন ঝড় থাকে ঠিক আছে তখন অনেকে থাকে না মাঠে। তখন আপনি আমি যে আম কিন্তু নিয়ে আসা খুব সহজ। আমরা ছোটবেলায় যখন আম কুড়াইছি তখন আমরা এটা করেছি। কিন্তু এইটাও সত্য যদি আপনার হচ্ছে ঝড়টা যখন ক্লোজ হয়ে যায় তখন কিন্তু উপরে আবার ওই যে বিভিন্ন ঢাল পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এমনও ঘটনা ঘটছে যে আম পাড়তে যেয়ে আম তখন ওই সময় নিতে যেয়ে ওই যে আমের ঢাল হচ্ছে তার উপরে পড়ে গেছে। কিন্তু যখন ঝড়টা শান্ত হয় তখনও যে আম পাওয়া যায় পরিমাণে কম হোক বা বেশি হোক কিন্তু সে সময় কিন্তু ঢাল উপর থেকে পড়ার রিস্ক কম থাকে। এক্সাক্টলি সেম নিউজ টাইমেও এরকম নিউজ আওয়ারে ট্রেডে অনেক ভলিউম মুভমেন্ট হয় ইটস ওকে বাট এটা রিস্কিও হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি আমরা খুব বেশি ট্রেডের তো দরকার নাই। মাসে দেখেন 10% টাকা নিতে পারলে পারে এটাও অনেক। 10% মানে অনেক হিউজ। বা আপনি যদি ডেইলি আপনার 0.5% করেও নেন 11-12% চলে আসে। সো 11-12% মানে বাংলাদেশে 1% আসে পুরা ১ কোটি টাকায় 1% ওভারঅল বিজনেস থেকে বলেন, ব্যাংক থেকে বলেন। সো এর জন্য আমার মনে হয় নিউজ ইভেন্ট গুলাকে যতটুকু সম্ভব কম ট্রেড করা যদি আমি কনফার্মেশন না পাই। আর তারপরেও নিউজ ইভেন্টের আমাদের একটা স্ট্র্যাটেজি আছে সেটা স্পেসিফিকলি আপনি যদি জানতে চান সেটা আলোচনা ইনশাআল্লাহ করে দিব আমরা ইন্ডিভিজুয়াল সেশনে ডিফারেন্ট এবং পরবর্তীতে না ডিটেইলস। না, এটাও না না, এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে কি, মানে সমস্যা তো কিছুই না, সমস্যা হলো যে ছাত্রদের যে ক্লাস করা, মানে আপনি যে ক্রাইটেরিয়া ভাগ করে যে আমাকে কোন শ্রেণীতে ফেলবেন, এইটা কিন্তু আবার আপনাদের কি করতে হবে, আদারওয়াইজ এটা একটা একটা প্রবলেম হবে। আমি যে ধরনের লেভেলে চিন্তা করবো আরেকজন হয়তো অন্য আটচর বেশি অ্যাডভান্স, তো এই ক্লাসিফিকেশনটা এটা কিন্তু আপনাদেরকেই করতে হবে, আপনারাই করবেন, আমাদের পারফরমেন্স বা কথা বলা দেখে তো বুঝতে পারেন। হ্যাঁ, তখন আপনাদের করতে হবে ফিচারে, না এটা কিন্তু আবার মজা হবে না আর কি জিনিসটা, এটা আর কি, এটা হয়তো পরে হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা দেখছি কারা আপনারা আমাদের সাথে রেগুলার কানেক্টেড হচ্ছেন। ডেফিনিটলি আমরা আপনাদের সাথে যারা রেগুলার কানেক্টেড থাকছেন তাদেরকে আমি এইটুকু এসিউরেন্স দিচ্ছি ইনশাল্লাহ যে আমরা হয়তোবা ফিজিক্যালি মিট করেও আপনাদের সাথে কিছু ক্লাস কারণ এটা কিছু ব্যাপার থাকে না যে আমরা খেয়াল করি, অবজারভেশন করি যারা আমাদের সাথে রেগুলার কানেক্টেড থাকছেন তাদের সাথে আমরা শুধু এইভাবে শুধু অনলাইন মিটিংই না, আমরা চেষ্টা করব যদি ২-১ টা সেশন এরকম করা সম্ভব হয় আমি তারপর হচ্ছে গিয়ে সাইফুল ভাই আছেন বা আমাদের হচ্ছে আরো যারা আছেন ইনস্ট্রাক্টররা একসাথে কানেক্টেড হয়ে আমরা চেষ্টা করব কিছু লাইভ সেশনও যদি করা যায় সেটা একটা নির্দিষ্ট সময় আমরা সেটা করব। সো যারা ইনশাআল্লাহ সাথে থাকছেন সবসময় ট্রেনিং সেশনে থাকছেন তাদের জন্য এরকম আরো অনেক চমৎকার গিফট সেশনও ইনশাআল্লাহ থাকবে। তো আজকে যারা ছিলেন আমি আশা করি আমরা যতটুকু আমরা আলোচনা করেছি সেটুকু সম্পর্কে ধারণা নিতে পেরেছি। তারপরে আমাদের এটা লাইভ সেশন ক্লাস রেকর্ড করা হয়েছে। আমি বিশ্বাস করব যে আপনারা এই রেকর্ডেড সেশন গুলো দেখে নিবেন। আর আমাদের এই রেকর্ডেড সেশন গুলো একাধিকবার একটু শুনে একটু কাইন্ডলি আমি যেটা বলব আমল করার চেষ্টা করব। আমরা জানি কম ব্যাপারটা এরকম না। আমরা অনেকেই আছি আমরা যারা ট্রেনিং করাচ্ছি তাদের চেয়েও অনেক ভালো জানি। অনেক দিন থেকে জানি। কিন্তু হয় কি আমল করতে যেয়ে বা সেই বিষয়টাকে হচ্ছে কি আপনার উপলব্ধি করে ইউটিলাইজেশন এর ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জেস চলে আসে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলে আসে যখন ট্রেডটা নেই, নেয়ার পর থেকে দেখা যায় যে আমাদের মধ্যে একটা কাজ করে। মোস্ট অফ দ্যা পিপল এর মধ্যে আমি যেটা দেখছি যে আমরা হচ্ছে ট্রেড নেয়ার পরে আমরা এনালাইসিস শুরু করি। যেহেতু বাই নিয়ে নিছি
চলেন এবার দেখি মার্কেট কোন দিকে যায়, বা যেহেতু সেল নিয়ে নিছি চলেন এবার দেখি। আমি আমি অনেক ট্রেডারকে দেখছি ভাই, ট্রেড আমাকে নেয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন মার্কেট বেগতিক দশা, তখন যে ফোন দিছে, ভাই কি হইতে পারে মার্কেট? আমি বলছি কেন? বলে তাহলে তো আমার তো ট্রেড একটা নেয়া আছে, এখন কি করব? ট্রেড নেয়ার আগে তো আপনি আমাকে ফোন দিলেন না, এখন ফোন দিচ্ছেন কেন? তো বলতেছে না এখন তো বুঝতেছি না, অ্যানালাইসিস শুরু করছি। তা আমরা ট্রেড নেওয়ার পরে এনালাইসিস শুরু করি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনি প্রয়োজনে ১ সপ্তাহ ট্রেড করিয়ে নিন। ট্রেডে হাতই দিয়েন না। এনালাইসিসটা আগে করেন। এনালাইসিসটা করে এনালাইসিস এর রিপোর্টটা নিয়ে আমাদেরকে একটা ফোন দেন। আমরা খুশি হব। যে আমার এনালাইসিস বলতেছে ঘটনাটা এইটা ঘটতে পারে। আমার এনালাইসিস বলতেছে ঘটনাটা এইটা ঘটতে পারে। আপনি এখন বলেন কি করব? ট্রেড নেয়ার পরে না। ট্রেড নেয়ার আগে যে এনালাইসিস করছেন, এনালাইসিস রিপোর্টটা নিয়ে আমাদের সাথে ফোনে কথা বলেন। আমরা ইন্টারেস্টেড টু টক। যেকোনো সময় ফোন দিলে আমরা ইন্টারেস্টেড টু টক, নো প্রবলেম। বাট অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে কথা বললে আমরা বেটার রেজাল্ট পাবো, এবং বিশ্বাস করেন এতে আপনার ট্রেডিং এর যে রেজাল্ট আছে, ট্রেডিং এর যে আপনার কন্ডিশন আছে, এটা একটু হলেও বেটার হবে। কিছুটা হলেও আপনার ট্রেডিং এক্সিকিউশনটা কমবে। এক্সিকিউশন কমলেও আপনার রেজাল্টটা ভালো হবে। এটা আমরা চাই। তো আপনাদের উত্তরোত্তর এবং আমাদের সকলের উত্তরোত্তর উন্নতি এবং ডেভেলপমেন্ট আশা করি। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো সাকসেসফুলি ট্রেড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।